তো চলো আমরা শুরু করি। ওকে স্যার, তো আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের লাস্ট ম্যাথটা করতেছি, মানে লাস্ট নিয়মের ম্যাথ। তো এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে আমরা শিখে যাব যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কীভাবে করতে হয় এবং সমন্বিত মূলধন হিসাব কীভাবে করতে হয়। তো এখানে আমরা যারা আছি, আমরা কি লাভ লোকসান আবন্টন হিসাব করেছি? ইয়েস, এখানে আমরা যারা আছি আমরা কিন্তু সবাই লাভ লোকসান আবন্টন হিসাব করেছি, তাই না? তো লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে আমরা কি করি বলো তো? ওই যে ক্রেডিটে 3টা এবং ডেবিটে 5টা, টোটাল 8টা আইটেমকে আমরা অন্তর্ভুক্ত করি। কি কি আইটেমগুলো? ক্রেডিটের আইটেমগুলো কি যেন মনে আছে তোমাদের? নেট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। এই 3টা আমরা আবন্টনের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করি, রাইট? আর আবন্টনের ডেবিট দিকে কয়টা? 5টা। মূলধনের সুদ, তারপরে কি ঋণের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ। কয়টা? 5টা। তাহলে আবন্টনের ক্রেডিটে 3টা, ডেবিটে 5টা, টোটাল কয়টা? আমার কথা খুব ভালো মতো না শুনলে কিন্তু বুঝবা না, হ্যাঁ? তাহলে আবন্টনের ক্রেডিটে 3টা, ডেবিটে কয়টা? 5টা, টোটাল কয়টা? 8টা। ওকে, এখন আবন্টনের এই 8টা আইটেমের মধ্যে এমন কোনো আইটেম যদি থাকে যেটা সমন্বয় করার পর, হিসাবভুক্ত করার পর বা ডেবিট করার পর মুনাফা দিয়ে দিস, সেই আইটেমটাকে আমরা কি করব না? আবন্টনে অন্তর্ভুক্ত করব না। আর বাকি সবগুলো কি করব? আবন্টনে অন্তর্ভুক্ত করব। ওকে, আর আবন্টনের মাধ্যমে আমরা কি পাই? আবন্টনের মাধ্যমে আমরা বন্টনযোগ্য মুনাফাটা পাই। কি পাই? ওকে ফাইন। এবার আসো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম এক্সপ্লেইন করি। ধরো আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করলাম। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে কি পেলাম? বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাটাকে ধরে আমরা কোথায় নিয়ে গেলাম? মূলধন হিসাবে। দেন মূলধনের সাথে যোগ করে দিলাম, পেলাম কি? সমাপনী মূলধন, রাইট? আচ্ছা, তো এই লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার পর, মূলধন হিসাব তৈরি করার পর তোমার মনে পড়লো, আরে আমার তো ব্যবসায়ে মূলধনের উপর অংশীদারদেরকে সুদ দেওয়ার কথা, বাট আমি তো অংশীদারদের মূলধনের সুদ ধরি নাই। আরে উত্তোলনের উপর তো সুদ ধরার কথা ছিল, আমি তো উত্তোলনের সুদ ধরি নাই। তো এই মূলধনের সুদ ধরার কথা ছিল, চুক্তিপত্র অনুযায়ী অংশীদাররা কি পাবে? মূলধনের উপর সুদ পাবে, বাট আমি কি করি নাই? সুদ ধরি নাই। আবার চুক্তিপত্র অনুযায়ী উত্তোলনের উপরে অংশীদারদের থেকে সুদ নেওয়ার কথা, কিন্তু আমি তো নেই নেই। অথবা ধরো অংশীদারদের কমিশন পাওয়ার কথা, কিন্তু আমি তো কমিশন দেই নাই। তো কথা ছিল মূলধনের সুদ ধরার, আমরা ধরি নাই। কথা ছিল উত্তোলনের সুদ ধরার, আমরা ধরি নাই। কথা ছিল কমিশন ধরার, আমরা ধরি নাই। এগুলো না করেই আমরা কি করলাম? আবন্টন হিসাব করে ফেললাম, মূলধন হিসাব করে ফেললাম। এখন আমি যে রেজাল্টগুলো দেখতেছি, এই যে বন্টনযোগ্য মুনাফাগুলো আমি পাচ্ছি আবন্টন হিসাব থেকে, আমার এই বন্টনযোগ্য মুনাফাগুলো কি সঠিক নাকি ভুল? আচ্ছা, আমি যে মূলধন পেলাম, সমাপনী মূলধন, আমার এই সমাপনী মূলধন কি সঠিক না ভুল? ভুল। কিন্তু এই ভুলগুলো কখন ধরা পড়ছে? আবন্টন হিসাব করার পরে গিয়ে, মূলধন হিসাব করার পরে গিয়ে। তাহলে আবন্টন হিসাব করার পরে গিয়ে, মূলধন হিসাব করার পরে গিয়ে আমরা এমন কোনো ভুল যদি উদ্ঘাটন করি, হ্যাঁ, যেটা আবন্টনে লেখার কথা ছিল আমরা লিখি নাই, বাদ দিয়ে দিছি, মূলধনে যাওয়ার কথা ছিল যায় নাই, বাদ পড়ে গেছে, তখন আমরা কি করব বলো? আমরা কি চুপ মেরে যাব? হ্যাঁ, যা হয়েছে হয়েছে, বাদ দিই, লেট ইট গো, এটা করব? করলে আমাদের চাকরি থাকবে বলো? না। আমরা কিন্তু মালিক না। যখন তুমি অ্যাকাউন্টিং করবা, তুমি কখনো ভুলেও নিজেকে মালিক মনে করবে না। কারণ যে হিসাব করে সে কি ব্যবসার মালিক না হিসাব রক্ষক? সে হিসাব রক্ষক। আমরা অ্যাকাউন্টিং করতেছি, দ্যাট মিন আমরা হচ্ছে কি হিসাব রক্ষক। মানে আমি হিসাব রক্ষক, যথাযথভাবে সঠিকভাবে হিসাব রাখাটা কি আমার নৈতিক দায়িত্ব। আমি যদি এখানে গাফলতি করি, ভুল করি, আমার চাকরি থাকবে? নো। ভুল হইতেই পারে। যখন আমি এই ভুলটা দেখব, তখন আমার কি করতে হবে বলো তো? তখন আমাকে এই ভুলটা সংশোধন করতে হবে। এবং এই আবন্টন হিসাব করার পরে গিয়ে যদি আমি কোনো ভুল পাই, তখন আমি আবন্টন হিসাবটাকে কি করব? সংশোধন করব। আর এই সংশোধন করার জন্যই আমরা কি করব বলো তো? অংশীদারদের সমন্বিত লাভ ক্ষতি বিবরণী বা অংশীদারদের সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। আমি কি বুঝাইতে পারতেছি? আবার মূলধন হিসাব করার পরে গিয়ে যদি আমি ভুলগুলো দেখতে পাই, তখন আমি কি করব? মূলধন হিসাবটাকে সংশোধন করব।
আর এই মূলধন হিসাবটাকে সংশোধন করার জন্য আমরা কি করব, অংশীদারদের সমন্বিত মূলধন বিবরণী বা অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। এখানে এরা একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। এখানে লাভ ক্ষতি বিবরণী মানে লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, মূলধন বিবরণী মানে কি, মূলধন হিসাব। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল কি করি বলতো, ইউজুয়ালি আমরা কি করি, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি। বাট আজকের অঙ্কে আমরা কি করব, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। কি করব, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। কেন? বিকজ আমরা আগেই লাভ লোকসান আবন্টন হিসাব করে ফেলছি। আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা আগেই কি করা হয়ে গেছে। কিন্তু ঝামেলাটা কোথায় বাজছে, কিছু ইনফরমেশন আবন্টনে আসার কথা ছিল, বাট আমরা ভুলবশত ওইটাকে অমিট করছি, বাদ দিয়ে দিছি। ওকে, আবার আমরা আজকের অঙ্কে কি করব, অংশীদারদের মূলধন হিসাব নো, আমরা করব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। কেন? বিকজ আমরা অলরেডি মূলধন হিসাব করে ফেলছি। ওকে, বাট মূলধন হিসাবে আমরা কিছু জিনিস ভুল করছি, আসার কথা বাট আনি নাই, বাদ দিয়ে ফেলছে, ওইগুলোকে আবার আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। ওকে, আচ্ছা, তাহলে আমি মানে ইন কনক্লুশনে কি বলতে পারি, যে কনক্লুশনটা এটাই যে যদি আমরা ফার্স্ট টাইম আবন্টন হিসাব করি এটাকে আবন্টন হিসাব বলা হবে, যদি আমি ফার্স্ট টাইম মূলধন হিসাব করি এটাকে মূলধন হিসাব বলা হবে। কিন্তু আমি আবন্টন করেছিলাম, মূলধন হিসাব করেছিলাম, করার পরে গিয়ে আমার কিছু ভুল ধরা পড়লো, এখন কিন্তু আর আমি আবন্টন হিসাব করব না, এখন কি করব, সমন্বিত আবন্টন হিসাব। এখন কিন্তু আমি মূলধন হিসাব করব না, আমি কি করব, সমন্বিত মূলধন হিসাব। তাহলে প্রথম কথা হলো যে আমরা কখন সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব করতেছি, কখন আমরা মূলধন হিসাব সমন্বিত মূলধন হিসাব করতেছি। তার মানে আমরা যদি কোনো ভুল করে ফেলি আবন্টন হিসাবে, মূলধন হিসাবে, তখন ওই ভুলটাকে শুধরানোর জন্য, সংশোধন করার জন্য আমরা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব করব এবং সমন্বিত মূলধন হিসাব করব। ওকে স্যার, এবং এই যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, সমন্বিত মূলধন হিসাব, এটা কিন্তু আলাদা কোনো নিয়ম না, একদম সেম নিয়ম। ওই আবন্টন যেভাবে করছো সমন্বিত আবন্টন হিসাব সেমভাবেই করো, ওই মূলধন হিসাব যেভাবে করছো সমন্বিত মূলধন হিসাব একদম সেমভাবেই করবা। ওকে ওকে, জাস্ট পার্থক্য এই জায়গায় যে আবন্টনে আমরা সবাইকে আনতাম, আর এখন সমন্বিত আবন্টনে আমরা কি করব, যারা যারা বাদ পড়ে গেছে শুধু তাদেরকে আনবো, অন্যদের না। ওকে, আবন্টনে আমরা কি করতাম, সবাইকে ধরে ধরে বসাতাম, এখন আমরা সবাইকে বসাবো, উত্তর হলো না। যাদেরকে অলরেডি বসানো হয়েছে আগে তাদেরকে আর আমরা বসাবো না, বাট যারা ভুলবশত বাদ পড়ে গেছে, বসানো হয় নাই, অন্তর্ভুক্ত হয় নাই, জাস্ট তাদেরকে ধরে ধরে আমরা বসাবো। তাহলে আবন্টনে সবাই আসবে না, শুধুমাত্র বাদ পড়ে যাওয়া আইটেমগুলো কি হবে, আসবে। তাহলে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবে আবন্টনের সব তথ্যগুলো আসবে না। কারা আসবে, যারা আবন্টন হিসাব থেকে বাদ পড়ে গিয়েছিল শুধুমাত্র তারাই সমন্বিত আবন্টন হিসাবে আসবে। বুঝতে পারতেছ? দুই, মূলধন হিসাব যখন আমরা প্রস্তুত করব, মূলধন হিসাবে কি সবাই আসবে না, যাদেরকে এর আগে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে মূলধন হিসাবে তারা কিন্তু আসবে না, বাট যারা আবন্টনে বাদ পড়ে গিয়েছিল শুধু ওই আইটেমগুলো কি হবে, সমন্বিত মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? গুড। ওকে, তো আমরা এতক্ষণ জাস্ট সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, ওকে, বা সমন্বিত লাভ লোকসান বিবরণী, সমন্বিত মূলধন হিসাব বা সমন্বিত মূলধন বিবরণী, এগুলা কি জিনিস, এগুলা কেন করা হয়, এগুলো কখন করা হয়, এই বেসিক ধারণাগুলো আমরা শিখলাম। এগুলা না বুঝলে বা এগুলা না জানলে কি ম্যাথ করা পসিবল হলো না। বেশিরভাগ টিচারই কী করে, ধরে অঙ্ক করানো শুরু করে দেয়। ও আচ্ছা, আমি তো লাভ লোকসান সমন্বয় হিসাব করতে পারি, পারো, কিন্তু এই পারা দিয়ে তোমার জীবনে কোনো কাজে আসবে না। ওই গাধার পিঠে স্বর্ণের বস্তাও যা, গাধার পিঠে লোহার বস্তাও কি তাই। ওই গাধা এটারে বস্তাই মনে করে, বোঝাই মনে করে, ওর কাছে বোঝা মানে বোঝা, ও বুঝে না যে কোন বোঝাটা অ্যাসেট আর কোন বোঝাটা বোঝা, তাই না? তো আমাদের বিদ্যাটা হইলো এরকম একটা স্বর্ণের মতো, আর আমরা হয়ে গেছি গাধার মতো। আমরা অনেক জ্ঞান অর্জন করছি, অনেক জ্ঞান বহন করতেছি, বাট আমরা জানি না এই জ্ঞানটাকে আমি কোথায় অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। বিষয়টা এমন হয়ে গেছে আমাদের। এটা শিক্ষা ব্যবস্থা মানে চরম একটা বাজে দিক,
দ্যাটস ওয়াই তোমরা জানো কি না যে আমাদের দেশের যারা এইচএসসি কমপ্লিট করে বাইরে অ্যাপ্লাই করে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, তারা একটা পরিসংখ্যানে দেখাইছে যে আমাদের দেশের এইচএসসি পাস ছেলেমেয়েরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা 7 পাসের সমতুল। সো এটা আমাদের জন্য কিন্তু খুবই অ্যালার্মিং একটা নিউজ। যারা বিদেশে যেতে চাও উচ্চশিক্ষার জন্য, হয়তো ইন ফিউচারে তারা ভালো ইউনিভার্সিটিতে ভিসাই পাবা না, দিবে না ভিসা। কেন? কারণ আমি বলবো এরা মানে বিলো দ্য স্ট্যান্ডার্ড বা বিলো দ্য বেঞ্চমার্ক। ওকে, যে তুমি বিবিএতে পড়বা, বিবিএতে পড়ার মতো তো তোমাকে ক্যাপাবল হইতে হবে। তুমি যদি হও ক্লাস 7 পাসের মতো, তুমি বিবিএতে পড়বা কেমন? ইজ ইট পসিবল বলো? না। এই যে আমি আসলে অনেক সময় তোমাদেরকে অনেক কথা বলি, হয়তো অনেকে মন খারাপ করো, তো মানে মন খারাপ করে লাভটা কি লস হওয়া ছাড়া? তুমি কলেজে পড়ো বাট আমার কথা শুনে একটা লাইন লিখতে পারো না, তো তোমার এই পড়াশোনা ইন ফিউচারে তোমার কি কাজে দিবে বলো? এই পড়াশোনাটাকে দিয়ে তুমি কি করবা তুমি ভবিষ্যতে? সো এই কারণে আমি বলবো, দেখো যারা দুর্বল তারা কিন্তু আমার চেয়ে বেশি জানো যে তুমি কতটা দুর্বল। তোমার দুর্বলতা সম্পর্কে তোমার চেয়ে শুধু একজনই বেশি জানে, সেটা হলো আল্লাহ। এছাড়া আর কেউ জানে না। জানে বলো? আমি যতটুকু জানি তুমি দুর্বল, তার চেয়েও তুমি অনেক বেশি ফার ফার বেটার জানো যে তুমি কতটা দুর্বল। তো যারা দুর্বল, এই দুর্বলতা প্রবলেম না, বাট দুর্বলতাটাকে নিয়ে অহংকার করা, ইগো দেখানোটা হলো প্রবলেম। এরা আসলে মানে মানুষের পর্যায়েই পড়ে না। বাট মহান মানুষ তারাই যারা নিজের দুর্বলতাটাকে মেনে নেয়, শুধরানোর জন্য সবসময় চেষ্টা করে, যারা জানে তাদের শরণাপন্ন হয়। এরাই ভালো মানুষ, এরাই পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ। নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন, নমনীয়, ভদ্র, বাবা মা, বড়জন, গুণীজন, শিক্ষক এদের কাছে সবসময় নিজেকে ছোট হিসেবে জাহির করে, তাদের সান্নিধ্যে থাকে, তাদের পরামর্শ নেয় এবং নিজের জীবনটাকে কি করার চেষ্টা করে? বেটার করার চেষ্টা করে। এই মানুষগুলো একসময় পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হয়ে যায়। আর তুমি পারো না, তুমি জানো না, ইউ আর নাথিং, জাস্ট লাইক কি বলে বাংলায় যদি আমি বলি, বাইরেটা অনেক সুন্দর, ভিতরে হলো একদম দুর্গন্ধময়, পচা, নোংরা। এটাকে কি বলে? ওই মাকাল ফল। তুমি একটা মাকাল ফল, অথচ তুমি অহংকারী। তাহলে তুমি বুঝো, তোমার বাবা মা হয়তো টলারেট করবে কারণ জন্ম দিয়ে বিপদে পড়ছে, বাট এই দুইজন ছাড়া তোমার বউ তোমারে টলারেট করবে না, তোমার জামাইও তোমারে করবে না, ডিভোর্স দিয়ে দূর, দরকার নেই, এটার সাথে লাইফ কাটানো যাবে না। অন্যরা তো অনেক পরের কথা, তাই না বলো? সো মানে মাই কর্ডিয়াল রিকোয়েস্ট সেটা হলো, যাদের দুর্বলতা আছে তারা নমনীয় হও, এটাকে ওভারকাম করার চেষ্টা করো। দরকার বলে আমাকে বলো, আমি এক্সট্রা টাইম দেবো, সমস্যা নেই। কিন্তু তোমরা তো রেগুলার ক্লাসই মিস করো, আসো না। যাই হোক, তো আমরা এখন এই মানে ম্যাথটাকে সলভ করব। ওকে, আচ্ছা, এই যে ম্যাথটা, আমি একটা কাজ করি, আমি এই ম্যাথটাকে একটু একটুখানি মডিফাই করি। হ্যাঁ, আমি যখন ম্যাথটা সিলেক্ট করেছি তখন আমি ম্যাথটা পড়ি নাই, জাস্ট লেটেস্ট একটা কোয়েশ্চেন দেখে আমি দিয়ে দিস। বাট পড়ার পরে দেখলাম যে না, এটাকে আর একটু মডিফাই করে নিলে তোমাদের জন্য বেটার হয়। ওকে, একটু মডিফাই করবো আমরা ম্যাথটাকে, চলো। আচ্ছা, আমরা ম্যাথটা পড়ে মডিফাই করে দিই। এখানে বলা হয়েছে আনু, বানু ও রানু তিনজন অংশীদার। আচ্ছা, এটা যশোর বোর্ডে এসছে 25 সালে। হ্যাঁ, এটা একটা বোর্ড কোয়েশ্চেন, সো তোমাদেরও সেম বা সিমিলার টাইপের বা হোমোজেনিয়াস কোনো ম্যাথ আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, আনু, বানু ও রানু তিনজন অংশীদার যারা 3:2:1 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। ওকে, তাহলে আনু, বানু, রানু এরা তিনজনে মিলে একটা অংশীদারি ব্যবসা করতেছে, এবং এই অংশীদারি ব্যবসায় যত লাভ বা যত ক্ষতি এরা তিনজনে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। কিভাবে নেয় বলো তো? 3:2:1 এই অনুপাতে। তার মানে 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ। টোটাল কয় ভাগ হয়? 6 ভাগ। টোটাল 6 ভাগ। তো লাভ যদি হয় 6 ভাগ করা হবে, যার 3 ভাগ কে পাবে? আনু। 2 ভাগ পাবে বানু, আর 1 ভাগ পাবে রানু। ওকে, ওকে, ফাইন। তো এখানে 2024 সালে তাদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর, এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু পড়ো। 2024 সালে তাদের উত্তোলন,
অর্থাৎ তারা যে টাকা উত্তোলন করছে ব্যবসা থেকে সেই উত্তোলন এবং তারা যে বেতন পাওয়ার কথা সেই বেতন এবং তারা যে মুনাফা পাওয়ার কথা সেই মুনাফা সমন্বয়ের পর, সমন্বয় করা মানে কি, যোগ বিয়োগ করা, যোগ বিয়োগ করার পর মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 93,000 টাকা এবং 89,000 টাকা এবং 68,000 টাকা। দেখো এই অঙ্কটা কেন স্পেশাল বা কেন ডিফারেন্ট। আচ্ছা, এর আগে আমরা যে ম্যাথগুলো করেছিলাম ওই ম্যাথগুলোতে মূলধন দেয়া থাকতো না, বলো? আচ্ছা, মূলধনটা কিভাবে দেয়া থাকতো? যে 2024 সালের জানুয়ারির 1 তারিখে আনু বানু রানু তাদের মূলধন এত এত এত, এবং ওই মূলধনগুলোকে আমরা কি নামে ডাকতাম? প্রারম্ভিক মূলধন। কি নামে ডাকতাম? 1 জানুয়ারির মূলধনটাকে আমরা কি নামে ডাকতাম? প্রারম্ভিক মূলধন। বাট এখানে কি এইভাবে বলছে যে 24 সালের 1 জানুয়ারিতে তাদের মূলধন এত এত এত? এটা বলে নাই। বরঞ্চ কি বলছে যে আনু বানু এবং রানু তারা যে টাকা উত্তোলন করেছে সেই উত্তোলন সমন্বয়ের পর বা বাদ দেওয়ার পর, তারা যে বেতন পাওয়ার কথা সেই বেতন সমন্বয়ের পর বা যোগ করার পর, হ্যাঁ, তারা যে মুনাফা পাওয়ার কথা সেই মুনাফা সমন্বয়ের পর বা যোগ করার পর তাদের মূলধন দেওয়া আছে কত? 93,000, 89,000, 68,000 টাকা। তাহলে এই যে মূলধনগুলো, এই মূলধনগুলো কি বছরের প্রথম দিনের মূলধন, হিসাবকালের শুরুর মূলধন, নাকি হিসাবকালের শেষের মূলধন? এই যে মুনাফা যোগ বিয়োগ আমরা কখন করি? হিসাবকালের প্রথম দিনে না একদম শেষ? বেতন যোগ বিয়োগ কখন করি? শেষে। উত্তোলন যোগ বিয়োগ কখন করি? শেষে। তাহলে বেতন, উত্তোলন, তোমার মুনাফার অংশ, এইগুলা সমন্বয়ের পর বা যোগ বিয়োগের পর মূলধন দেয়া আছে কত? 93, 89, 68,000। তাহলে এই যে মূলধনগুলো, এই মূলধনগুলোকে আমরা কি মূলধন বলবো? সমাপনী মূলধন। কি বলবো? আবার বলো, কি বলবো? সমাপনী মূলধন। তাহলে কি আমরা একটা এক্সেপশন পেলাম? পেলাম কি পেলাম? যে এই যে যখন তুমি লাভ লোকসান আবন্টন হিসাব করবা, যখন তুমি মূলধন হিসাব করবা, তখন প্রারম্ভিক মূলধন দেয়া থাকবে। কি দেয়া থাকবে? কিন্তু যখন তুমি সংশোধিত আবন্টন হিসাব করবা বা সমন্বিত আবন্টন হিসাব করবা, তখন কিন্তু প্রারম্ভিক মূলধন দেয়া থাকবে না। কি দেয়া থাকবে? সমাপনী মূলধন। যখন তুমি সমন্বিত মূলধন হিসাব করবা, তখন কিন্তু প্রারম্ভিক মূলধন থাকবে না। কি থাকবে? সমাপনী মূলধন। এই যে একটা এক্সেপশন। ওকে, তো আমরা পরেরটুকু পড়ি। আচ্ছা, আনুর বার্ষিক বেতন ছিল 9,000 টাকা। আনুর বার্ষিক বেতন ছিল, অর্থাৎ আনু, অংশীদার আনু সারা বছরে মোট বেতন পাবে কত? 9,000। বার্ষিক বেতন বলছে, তার মানে পুরো বছরের মোট বেতন কত? 9,000। মাসিক বললে কিন্তু আমরা 12 দিয়ে গুণ দিতাম, বাট এখন কিন্তু দিব না। আচ্ছা, অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 26,000 টাকা। এটা কি উত্তোলন? বার্ষিক। ওকে, 11,000 টাকা, এটা কি বার্ষিক। 7,000 টাকা, এটা কি বার্ষিক। তার মানে এখানে বার্ষিক নগদ উত্তোলনটা দিয়ে দিস। এবং কি বললো? যে আনুর বেতন বাদ দেওয়ার পর, আনুর বেতন বাদ দেওয়ার পর, ওকে, আনুর বেতন কি হয়েছে? হিসাবভুক্ত হয়ে গেছে। আনুর বেতন বাদ দেওয়ার পর কথাটার মানে কি? আনুর বেতন হিসাবভুক্ত করার পর, আনুর বেতন ডেবিট করার পর, আনুর বেতন সমন্বয়ের পর। আমরা অনেকভাবেই এই কথাটা বলতে পারি না? পর কি দেয়া আছে? কিন্তু মূলধনের সুদ ধার্য করার পূর্বে। আচ্ছা, আমরা আরেকটা কথা অ্যাড করি। কিন্তু এই যে এই জায়গাটায় আমরা একটু করি, মডিফাই করি। হ্যাঁ, কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ, হ্যাঁ, কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ ধার্য করার পূর্বে কারবারের মুনাফার পরিমাণ ছিল 90,000 টাকা। ওরা জাস্ট মূলধন দিছে, আমি মূলধন এবং উত্তোলন দুটেই, কারণ 90% ম্যাথে মূলধন আর উত্তোলনটাকেই দেখে। ওরা এখানে উত্তোলনটাই স্কিপ করছে, মানে উত্তোলনের সুদটাকেই স্কিপ করছে। তা আমি একটু মডিফাই করলাম। হ্যাঁ, ওরা জাস্ট মূলধনের সুদ বলছিল, আর আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ দুইটাকেই ধরলাম। ওকে, তাহলে এখানে কি বললো? যে এই যে আনুর বেতন, এই আনুর বেতন সমন্বয় করার পর, হিসাবভুক্ত করার পর
বা ডেবিট করার পর বা বাদ দেওয়ার পর, কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে হ্যাঁ কারবারের মুনাফার পরিমাণ কত ছিল? 90,000 টাকা। ওকে, আচ্ছা এখন কি বলছে? অংশীদারি চুক্তি অনুযায়ী এখানে আমরা আবার একটু যে মূলধনটাকে একটু ইয়ে করি, এখানে মূলধন ও উত্তোলন। ওকে, মূলধন ও উত্তোলনের ওপর 5% সুদ ধার্য করার কথা থাকলেও সেটা করা হয়নি। বুঝছো স্যার? ওকে, তাহলে আমি কি কারেকশন করলাম বা কি মডিফাই করলাম বুঝতে পারছো? যে ম্যাথের মধ্যে জাস্ট মূলধনের সুদের কথাটা বলা হয়েছে, বাট আমরা মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ আমরা কয়টা সুদকে কনসিডার করতেছি? দুইটা। এটা আমরা মডিফাই করে নিচ্ছি। এখন পরীক্ষায় আসলে কি তুমি মডিফাই করবা বলো? না, আমি শেখানোর জন্য মডিফাই করছি। বাট পরীক্ষায় যদি শুধু মূলধনের সুদ আসে, তুমি শুধু মূলধনের সুদ দিয়ে অঙ্ক করবা। আর যদি মূলধন উত্তোলনের সুদ দুইটাই আসে, দুইটাই করবা। আমি শেখানোর জন্য তোমাদের এটা একটু মডিফাই করে নিলাম। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমি এখন পুরো ম্যাথটা আবার বলি। এখানে আমরা এমন একটা প্রতিষ্ঠানের ম্যাথ নিয়ে অ্যানালাইসিস করতেছি যেটা একটা অংশীদারি ফার্ম, এবং এই অংশীদার কয়জন? 3 জন, আনু, বানু এবং রানু। ওকে, তো এই 3 জন অংশীদারের উত্তোলন, তারপরে হলো বেতন এবং মুনাফা বাদ দেওয়ার পর বা সমন্বয়ের পর হ্যাঁ বা যোগ করার পর তাদের মূলধন দেয়া আছে কত? 93, 89 এবং 68,000 টাকা। সো এই টাকাগুলোকে আমরা কি নামে ডাকবো? সমাপনী মূলধন নামে ডাকবো। কি নামে ডাকবো? সমাপনী মূলধন নামে ডাকবো। এটাও বললো যে আনুর বেতন কত? 9,000। এই যে আনুর বেতন 9,000, এটা বার্ষিক বেতন। সো এটা কোথায় যাওয়ার কথা? আবন্টনের ডেবিটে যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা? ডেবিটে যাওয়ার কথা। এবং এটাকে কিন্তু আবন্টনের ডেবিটে নেওয়া হয়েছে, যাওয়ার কথা এবং নেয়া। কিভাবে বুঝলাম? ওই যে আনুর বেতন বাদ দেওয়ার পর মুনাফা। তো আমরা জানি ওই যে মুনাফা যদি মানে ওই যে মুনাফা যখন দেয়া থাকে, তো কিছু জিনিস বাদ দেওয়ার পর মুনাফা দেয়া থাকে, বা কিছু জিনিস সমন্বয়ের পর মুনাফা থাকে, আর কিছু জিনিস সমন্বয়ের পূর্বে মুনাফা থাকে। তো যেগুলো বাদ দেওয়ার পর বা সমন্বয়ের পর মুনাফা দেয়া আছে, তার মানে সেইগুলো অলরেডি কি হয়ে গেছে? হিসাবভুক্ত হয়ে গেছে। আর যেগুলো সমন্বয়ের পূর্বে মুনাফা দেয়া আছে, সেগুলো কি এখনো সমন্বয় করা হয় নাই। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এরপরে কি বললো? যে আনুর বেতন বাদ দেওয়ার পর কিন্তু মূলধনের সুদ ও উত্তোলনের সুদ বাদ দেওয়ার পূর্বে বা ধার্য করার পূর্বে বা সমন্বয় করার পূর্বে ব্যবসায়ের মুনাফা ছিল কত টাকা? 90,000 টাকা। ওকে, আচ্ছা, অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরার কথা থাকলেও সেটা ধরা হয় নাই, সেটা ধার্য করা হয় নাই। আচ্ছা বলো তো, এই অঙ্কটা পড়ে তুমি কি কোথাও বুঝেছো যে তুমি এর আগে আবন্টন হিসাব করেছো নাকি করো নাই? মানে এই অঙ্কটা পড়ে কি তুমি বুঝতে পারতেছো যে আবন্টন হিসাব ডান, মানে এই ফার্মের আবন্টন হিসাবটা করা হয়ে গেছে, এটা কি তুমি বুঝতে পারতেছো নাকি পারতেছো না? এই ফার্মের মূলধন হিসাব ডান করা হয়ে গেছে, তুমি কি এই কথাটা বুঝতে পারতেছো নাকি পারতেছো না? আচ্ছা, মানে আমার কোয়েশ্চেনই তোমরা ধরতে পারতেছো না। দেখো, আমরা আবন্টন করেছি কিন্তু ভুল করেছি, মূলধন করেছি কিন্তু ভুল করেছি, এইগুলাকে শুধরানোর জন্য আমরা কি করি? সমন্বিত লাভ লোকসান, সমন্বিত মূলধন হিসাব করি, রাইট? তাহলে সমন্বিত আমরা কখন করি? একবার করার পরে গিয়ে। প্রথমবার করছি বাট ভুল হয়েছে, এই কারণে আমি পরের বার সমন্বিত করতেছি। এখন আমার প্রশ্ন যেটা, যে ধরো এগুলা তুমি পড়ো, ধরো এগুলা এখানে তো সমন্বিত লেখা আছে, তার মানে তুমি বুঝেই গেছো যে আগে আমি আবন্টন করে ফেলছি, আগে আমি মূলধন করে ফেলছি, এর জন্যই আমি সমন্বিত করব। ধরো এই দিকে না তাকিয়ে বা এই কথাগুলো নাই মনে করো, শুধু এই উদ্দীপকটা পড়ে তুমি কি বুঝতে পারতেছো যে আমি অলরেডি আবন্টন করে ফেলছি, আমি অলরেডি মূলধন হিসাব করে ফেলছি? বুঝতে পারতেছো? কোন ইনফরমেশনটা দিয়ে বুঝতে পার? না, বার্ষিক দিয়ে না। দেখো আমি কিন্তু না, সাধারণ অঙ্কেও তো বেতন বাদ দেওয়ার পর সমন্বয়ের পর মুনাফা দেয়া থাকে। যদি আমাকে বলো আমি বুঝতে পারতেছি কিনা, আমি অ্যান্সার দেবো হ্যাঁ আমি বুঝতে পারতেছি।
নো, উত্তোলনের পরিমাণ তো সাধারণ অঙ্কেও দেওয়া থাকে। হ্যাঁ, নো, আমরা আমরা কখন বুঝবো যে আমরা আবন্টন করে ফেলছি, মূলধন হিসাব করে ফেলছি, এখন সমন্বিত করতে হবে? দেখো, সাধারণত সমাপনী মূলধন হিসাব এটা বা সমাপনী মূলধনের পরিমাণ কখন পাওয়া যায়? গুড। আবন্টনের পর তুমি কি করবা? মূলধন হিসাব। এবং মূলধন হিসাব শেষে তুমি কি করবা? ব্যালেন্স সিডি। ওইটাই হলো কি সমাপনী মূলধন। তার আবন্টন করার পর, মূলধন হিসাব করার পর সবার শেষে গিয়ে তুমি কি পাবা? ব্যালেন্স সিডি পাচ্ছ, মূলধনের ব্যালেন্স সিডি বা সমাপনী মূলধন পাচ্ছ। তার মানে পুরো প্রসেসটা শেষ হয় কি দিয়ে? সমাপনী মূলধন বা ব্যালেন্স সিডি দিয়ে। আমাদের কোয়েশ্চেনে কি দেয়া আছে? মূলধন কি প্রারম্ভিক না সমাপনী? তাহলে সমাপনী মূলধন দেয়া আছে মানে কি? তুমি কি আসমান থেকে পাইছো এটা, নাকি আবন্টন করার পর, মূলধন হিসাব করার পর গিয়ে এই ব্যালেন্সটা পাইছো? বুঝছো? তাহলে কোয়েশ্চেনের মধ্যে যদি এইরকম সমাপনী মূলধনের পরিমাণটা দিয়ে দেয়, তাহলে আমরা বুঝবো কি অলরেডি আবন্টন হিসাব ডান, অলরেডি মূলধন হিসাব ডান। ওকে, তার মানে আমরা আবন্টন করে ফেলছি। আচ্ছা, আমরা আবন্টন করে ফেলছি। আবন্টনের মধ্যে বলো তো কে কে আসার কথা? একটু দেখো, এই যে এখানে তো আমরা মানে অনেক কিছু পড়লাম, অনেক অনেক কিছু পড়লাম না? তো এই অনেক কিছু পড়ে আমরা আবন্টনের কয়টা তথ্য পেলাম বলো? আবন্টনের টোটাল তথ্য কয়টা? কয়টা টোটাল? 8টা। এক কি নেট মুনাফা আছে না নাই? আচ্ছা, আবন্টনের তথ্য পেলাম। 2 কি আছে না নাই? আছে। 3 কি নাই? আচ্ছা, তাহলে আমরা নেট মুনাফা পেলাম। নেট সরি, আমি সুন্দর করে লিখি। আচ্ছা, আমরা কি পেলাম বলো? আচ্ছা, নেট মুনাফা পেলাম। আমরা কি পেলাম? আচ্ছা, আমরা উত্তোলনের সুদ পেলাম। আমরা আর কি পেলাম? বেতন পেলাম, রাইট? কি পেলাম? বেতন পেলাম। আর কি পেলাম? মূলধনের সুদ পেলাম। এর বাইরে আমরা আর কিছু পেয়েছি? নো। দেখো, আমরা কিন্তু এই প্রশ্নটা পড়ে বুঝতে পারলাম যে আবন্টন হিসাবের কয়টা উপাদান আছে এই প্রশ্নে? 4টা। এবং আমরা এটাও জানি যে উই হ্যাভ অলরেডি ডান, আমরা আবন্টন হিসাব করে ফেলছি। আচ্ছা, তাহলে আবন্টন হিসাবের উপাদান আছে কয়টা? 4টা। এবং আমরা কিন্তু আবন্টন হিসাব শেষ করে ফেলছি। শেষ করে ফেলছি দেখেই কিন্তু আমরা সমাপনী মূলধনের পরিমাণ জানি। এখন আসো, আমরা যে আবন্টন হিসাব শেষ করে ফেলছি, আমরা যে আবন্টন হিসাব করে ফেলছি, যেই আবন্টন হিসাবটা করে ফেলছি, ওই আবন্টন হিসাবের মধ্যে কয়টা আইটেম থাকার উচিত ছিল? 4টা আইটেম থাকা উচিত ছিল। কিন্তু প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে যে বেতন বাদ দেওয়ার পর, তার মানে বেতনকে আমরা কি করছি? বাদ দিছি, মানে আবন্টনে লিখে ফেলছি। হ্যাঁ, এই যে মুনাফা সমন্বয়ের পর, তার মানে মুনাফাটাও আমরা কি করছি? আবন্টনে লিখছি। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করার কথা থাকলেও সেটা করা হয় নাই। তার মানে উত্তোলনের সুদ আবন্টনে আসার কথা, কিন্তু আমরা আনি নাই। আমরা আনি নাই। তাহলে বলো, আমরা কি ঠিক করছি না ভুল করছি? ভুল করে ফেলছি। মূলধনের সুদ আবন্টনে আসার কথা থাকলেও আমরা আনি নাই। ঠিক করছি না ভুল করছি? ভুল করছি। তাহলে আবন্টনের টোটাল কয়টা আইটেম আসার কথা? 4টা। নিট মুনাফা আসার কথা, যেটা আমি এনে ফেলছি। কিভাবে বুঝলাম? এই যে মুনাফা সমন্বয়ের পর আমি মূলধন পাইছি। তাহলে মুনাফা সমন্বয়ের পর মূলধন পাওয়ার কথাটার মানে কি? যে মুনাফাকে আমি অলরেডি কি করে ফেলছি? হিসাবভুক্ত করে ফেলছি। আবার এই যে বেতন আসার কথা এবং আনছি, এটা কেমনে বুঝলাম? এই যে বেতনকে আমি অলরেডি বাদ দিয়ে ফেলছি, কিন্তু উত্তোলনের সুদকে এবং মূলধনের সুদকে আমরা এখনো বাদ দেই নাই। আবন্টনে আসার কথা, ধরার কথা, কিন্তু আমরা ধরি নাই। তাহলে আমাদের কি ভুল হয়েছে বলো তো? যে আবন্টনে 4টা আইটেম অন্তর্ভুক্ত করার কথা, বাট আমরা অন্তর্ভুক্ত করছি কয়টা? 2টা। করি নাই কয়টা? 2টা। তাহলে এখন যদি আমি লাভ লোকসান আবন্টন হিসাবটাকে সমন্বয় করি, অর্থাৎ সমন্বিত লাভ লোকসান আবন্টন করি, আমি কি 4টাকেই আনবো? যাদেরকে আমি অলরেডি এনে ফেলছি তাদেরকে যদি আমি আবার আনি, তাহলে তো একই জিনিস 2বার এসে গেল। এটা কি ঠিক হবে? না। তাহলে কাদেরকে আনবো বলো তো? যারা অমিটেড, অর্থাৎ যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমি জাস্ট তাদেরকেই আনবো। ওকে, তাহলে এখন যদি আমি
সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব করি, এই সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবে কয়টা দফা আসবে বলো? দুইটা। আবন্টনের ক্রেডিট দিকে কে আসবে বলো তো? উত্তোলনের সুদ। কে আসবে? উত্তোলনের সুদ। আর ডেবিটে কে আসবে? এর বাইরে আর কিছু আছে? নো। তাহলে আসো আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করে ফেলি। আচ্ছা আমি খটা করতেছি। আচ্ছা তোমরা হয়তো ভাবতেছো স্যার ক বাদ দিয়ে খ কেন করেন? মানে আমি জাস্ট কনসেপ্ট অনুযায়ী রিকোয়ারমেন্টগুলো সাজাচ্ছি যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। ওকে স্যার? আচ্ছা তাহলে চলো আমরা করে ফেলি। আনু, বানু ও রানু, যে কেমন নাম! আমার মায়ের নাম ছিল আনোয়ারা বেগম, বুঝছো? তো আমার খালা দেখতাম, মানে আমার বড় খালা যারা, এরা মাকে আনু বলে ডাকতো মাঝে মধ্যে। আনু মানে আগের দিনের মানুষের কিন্তু এগুলো স্বভাব, নামকে শর্ট করা, বিকৃত করা। হ্যাঁ, তো আনোয়ারা বেগম অথচ ডাকতো আনু। আচ্ছা, আনু, বানু ও রানু। আনু, বানু ও রানু এর সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, তুলে ফেলো সবাই। সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব 31 ডিসেম্বর 2024 ইং সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য। ওকে, আচ্ছা ঠিক মাঝখান থেকে আমি কেটে নিলাম, এটা একদিক, এটা একদিক। আচ্ছা ডেবিট, আর এখানটা কি স্যার? ক্রেডিট। ডেবিট দিক, ক্রেডিট দিক। বিবরণ টাকা, বিবরণ, এটা কি স্যার? টাকা। ওকে, আচ্ছা আমরা অ্যাট ফার্স্ট ক্রেডিট দিকটাকে কমপ্লিট করি। হ্যাঁ, আমি আবারও বলি, আমাদের কোয়েশনে নেট মুনাফা আছে, বাট আমরা কিন্তু এটাকে অন্তর্ভুক্ত করব না, কারণ এটা আবন্টন হিসাব না, এটা হলো সমন্বিত আবন্টন হিসাব। সো নেট মুনাফাকে আমরা আবন্টনে লিখে ফেলছি, এই কারণে সমন্বিততে আসবে না। সমন্বিততে জাস্ট তারাই আসবে যারা আবন্টনে বাদ পড়ে গেছে। ওকে, তো এই কারণে আমি নেট মুনাফা আসার কথা থাকলেও আনবো না। তাহলে আনবো কাকে? যে বাদ পড়ছে, উত্তোলনের সুদকে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব। আগে হেডলাইনটা দিয়ে নিই, অংশীদারদের মূলধন হিসাব। ওকে, তো আমি এখানে কি লিখবো? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। আচ্ছা, উত্তোলনের সুদ তিনজনেরই ধরতে হবে, আনু, বানু এবং রানু। আনু, বানু, রানু তিনজনেরটাই ধরতে হবে, তাই না? আচ্ছা, উত্তোলনের সুদ তো আমরা ধরতে পারি, যদি মোট বার্ষিক উত্তোলন থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়? 6 মাসে সুদ ধরতে হয়। কয় মাসে? 6 মাসে। একটা ক্যালকুলেটর দাও প্লিজ। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি আনু কত টাকা উত্তোলন করেছিল বলো? 26,000। এটার উপরে আমরা কয় পার্সেন্ট ধরবো? গুণ 5%, রাইট? কত হয়? 1300। এখন আমরা কি এখানে 1300 বসাবো? উত্তর হলো না, 1300 হলো 1 বছরের। এটাকে আমরা 6 মাসে কনভার্ট করে ফেলবো। হয় কত? 650। কত হয়? 650। আচ্ছা, তোমরা যদি চাও এটা দেখাতে পারো, যেমন এই যে 26,000 গুণ 5% গুণ 6/12। আচ্ছা, এরপরে বানু, বানুরটাও চাইলে দেখানো যায়। বানু কত উত্তোলন করছে? 11,000। এটার কয় পার্সেন্ট? 5%। আমরা 6 মাসে কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে 11,000 গুণ 5% গুণ 6/12, তাহলে কত হয় বানু? 275 হয়। এবং রানু, আচ্ছা রানুরটাও আমরা পেতে পারি 7,000। রানু উত্তোলন করেছে 7,000 গুণ 5%, এটাকেও 6 মাসে কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে 7,000 গুণ 5% গুণ 6/12, 175 টাকা হয়।
এখন তিনজনেরটা আমরা যোগ করে দিই। আনুর হলো 650 যোগ বানুর হলো 275 যোগ রানুর হলো 175 ইকুয়াল 1100 টাকা। তাহলে তিনজনের মোট উত্তোলনের সুদ হচ্ছে কত? 1100। ওকে, তো আমরা এখানে এটা বসালাম। এবার আমরা এখানে মানে বামে তো মানে ডানে তো আর কাউকে বসানোর নাই, নেট মুনাফা ওইটা অলরেডি ডান, আগেই আমরা বাদ দিয়ে দিচ্ছি, মানে হিসাবভুক্ত করে ফেলছি। উত্তোলনের সুদকে আমরা হিসাবভুক্ত করলাম। ওকে, আর তো কেউ নাই আসার মতো, আছে নাই। এবার আমরা চলে আসি ডেবিট দিকে। ডেবিট দিকে আমরা কাকে অন্তর্ভুক্ত করব বলো তো স্যার? দেখো, বেতন ডেবিটে বসার কথা, বাট বসবে না কেন? বেতন তো এর আগের বার কি করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়ে গেছে, আগেই আবন্টনে হয়ে গেছে। সো সমন্বিত আবন্টনে বসবে না। কে বসবে? যে আবন্টন থেকে বাদ পড়ে গেছে মূলধনের সুদ, ওইটাকে আমরা বসাবো। তাহলে আমরা এখানে হেডলাইন দিই। তোমরা একটু পরে লিখো, আমার কথাটা একটু শোনো স্যার। অংশীদারদের মূলধন হিসাব, এই জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, অংশীদারদের মূলধন হিসাব। আমরা এখানে কি লিখব? মূলধনের সুদ। আচ্ছা, মূলধনের সুদ লিখলাম। আনু আচ্ছা আনু, বানু এবং রানু, আনু বানু রানু। ওকে, আমরা লিখলাম এখানে। আচ্ছা, উত্তোলনের সুদ তো আমরা খুব দ্রুত খুব সহজে ধরে ফেলছি, কারণ আমরা জানি যে আমাদেরকে নগদ উত্তোলনের উপর সুদ ধরতে হয়। আমরা সুদ ধরি অলওয়েজ কার উপর? নগদ উত্তোলনের উপর। আমাদের কোয়েশ্চেনে নগদ উত্তোলন দেয়া আছে না নাই? দেয়া আছে। সো আমরা নগদ উত্তোলনের উপর 5% হারে 6 মাসের সুদ ধরে ফেলছি। ওকে, এখন আমরা সুদ ধরবো কার উপর বলো তো? মূলধনের উপর। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনে মূলধন দেয়া আছে না নাই? ইয়েস, আছে না? মূলধন দেয়া আছে তো, এই যে 96, 89, 68, এরা কি মূলধন না? ইয়েস, এরা কিন্তু মূলধন। তো আমি এখন মূলধনের সুদ ধরবো, 5% মূলধনের সুদ। এই টাকাগুলোর উপর ধরবো? উত্তর হলো না। এই টাকাগুলোর উপর যদি আমি সুদ ধরি, আমার অঙ্কটা কাটা যাবে। তোমরা সবাই জানো যে মূলধন সর্বমোট কয় প্রকার হয়? 3 প্রকার। কয় প্রকার? একটা কি বছরের শুরুর মূলধন, যেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি। 2 অতিরিক্ত মূলধন। 2 কি? অতিরিক্ত মূলধন, যেটা বছরে মানে শুরুর দিন ব্যতীত অন্য কোনো সময় মালিক দিয়েছে। 3 কি? সমাপনী মূলধন। 3 কি? তার সমস্ত যোগ বিয়োগ আয় ব্যয় উত্তোলন এভরিথিং ইনক্লুড করার পর, অ্যাডজাস্ট করার পর তুমি হিসাবকালের শেষের দিন যে মূলধনটা পাচ্ছ সেটার নাম কি? সমাপনী মূলধন। তাহলে মূলধন কয় রকম? 1 প্রারম্ভিক মূলধন, 2 অতিরিক্ত মূলধন, 3 সমাপনী মূলধন। তো যখন আমরা মূলধনের উপর সুদ ধরি, অলওয়েজ আমরা প্রারম্ভিক মূলধনের উপর পুরো বছরের সুদ ধরি। 2 আমরা অতিরিক্ত মূলধনের উপর ওই সময় অনুযায়ী সুদ ধরি। 3 সমাপনী মূলধনের উপর জীবনেও আমরা সুদ ধরি না। বুঝতে পারছো? তাহলে মূলধন কয় রকম? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, সমাপনী মূলধন। আমরা অলওয়েজ কার উপর সুদ ধরবো? প্রারম্ভিক মূলধনের উপর। আর কার উপর? অতিরিক্ত মূলধনের উপর। কিন্তু ভুলেও আমরা কার উপর সুদ ধরবো না? সমাপনী মূলধনের উপর সুদ ধরবো না। এখন বলো তো, আমাদের এই কোয়েশ্চেনে যে 93,000 টাকা দেয়া আছে, এই 93,000 টাকা এটা কি মূলধন? সো এটার উপরে কি সুদ ধরা যাবে? নো। ধরলে কি হবে? ভুল হবে। এই 79,000 টাকা, 89,000 সমাপনী মূলধন, এটার উপরে কি সুদ ধরা যাবে? নো। এই 68,000 কি মূলধন? সমাপনী মূলধন, এটার উপরে কি সুদ ধরা যাবে? নো। এইগুলোর উপরে যদি আমরা সুদ ধরি, তাহলে আমাদের অঙ্কটা কি হবে? কাটা যাবে। তাহলে আমরা সুদ ধরবো কার উপর বলো তো? সুদ ধরবো কার উপর বলো? প্রারম্ভিক মূলধনের উপর। কার উপর? প্রারম্ভিক মূলধনের উপর। এখন তোমরাই বলো, প্রারম্ভিক মূলধন কত আমরা কি জানি? বলো, আমরা কি জানি? নো। প্রারম্ভিক মূলধন কত আমরা এখানে যারা আছি কেউ কি জানি? নো, আমরা কিন্তু কেউ জানি না। আমরা কি জানি বলো তো? সমাপনী মূলধন কত সেটা জানি।
আচ্ছা বলো তো স্যার, এই যে সমাপনী মূলধনটা আমরা জানি, এই সমাপনী মূলধনটা কিভাবে এসছে বলো তো? তো স্টার্ট করি। আচ্ছা দেখো, আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে সমাপনী মূলধন, রাইট? তো সমাপনী মূলধনটাকে আমরা এমনি এমনি পেয়ে গেছি, নাকি প্রারম্ভিক মূলধনটাকে আমরা কনভার্ট করে 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 কোথায় মানে কি পেয়েছি? সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধনটাকে আমরা প্রসেস করে করে কি পেয়েছি? কিভাবে প্রসেস করেছি দেখো তো, আমি একটা জাস্ট দেখাই, একটু দেখো। প্রারম্ভিক মূলধন, রাইট? এই যে প্রারম্ভিক মূলধন, এটার সাথে আমরা যোগ করেছি, তাই না? দেখো খেয়াল করো, অংশীদারদের যেটা প্রারম্ভিক মূলধন, সেটার সাথে আমরা যোগ করেছি কাকে বলো তো? অংশীদারদের বেতনকে। বেতনকে আমরা কি করব? অংশীদারদের মূলধনের সাথে যোগ করব না? তাহলে যোগ করেছি কাকে? অংশীদারদের বেতনকে। দেন যোগ করেছি কাকে বলো তো? মুনাফার অংশ। মুনাফা না মুনাফার অংশকে? মুনাফার অংশকে। দেন আমরা বাদ দিয়েছি কাকে বলো তো? উত্তোলনকে। তো এই সবগুলো কাজ করার পর আমরা কি পেয়েছি বলো তো? সমাপনী বা অংশীদারদের সমাপনী মূলধন পেয়েছি, রাইট? অংশীদারদের সমাপনী মূলধন। বুঝতে পেরেছ? তো এই যে সমাপনী মূলধন আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে, এটা কি আসমান থেকে আসছে? নো। যে এই সমাপনী মূলধনটা দিয়েছে, সে কিভাবে এই সমাপনী মূলধনটা পেয়েছে বলো তো? সে প্রারম্ভিক মূলধনের সাথে বেতনকে কি করছে? যোগ করছে। দেন মুনাফার অংশকে যোগ করছে। দেন নগদ উত্তোলনকে বাদ দিছে। দেওয়ার পরে সে কি পেয়েছে? এই সমাপনী মূলধনটা পেয়েছে, রাইট? তাহলে দেখো, আমরা প্রারম্ভিক মূলধন থেকে এই প্রসেসটা ফলো করে কি পেয়েছি? এখন বলো তো, সমাপনী মূলধন থেকে আমি যদি প্রারম্ভিক মূলধন পেতে চাই, তাহলে আমি কি করব? জাস্ট রিভার্স করব। তাহলে প্রারম্ভিকের সাথে যাকে আমি যোগ করেছি সমাপনী থেকে, তাকে কি করব? মাইনাস করব। প্রারম্ভিকের সাথে যাকে প্লাস করেছি তাকে সমাপনী থেকে কি করব? প্রারম্ভিকের সাথে যাকে মাইনাস করেছি সমাপনীর সাথে তাকে, ধরো আমি একটা এক্সাম্পল দিই, মানে আমি এটা একদম প্র্যাকটিক্যালি যদি তোমাদেরকে দেখাই। সাপোজ আমি তো এখানে জায়গা রাখি নাই, আচ্ছা আমি এখানে একটু দেখাচ্ছি। আচ্ছা ধরো এটা হলো 50 টাকা, বেতন মনে করো 20 টাকা, মুনাফার অংশ মনে করো 10 টাকা, উত্তোলন মনে করো ধরো কত 15 টাকা। হ্যাঁ, এটা তো মাইনাস। তাহলে সমাপনী মূলধন কত হবে? অংশীদারদের সমাপনী মূলধন। আচ্ছা তাহলে বলো, অংশীদারদের সমাপনী মূলধন কত হচ্ছে? এখানে 80 থেকে 15 মাইনাস করো, কত হয়? 65 টাকা। হলো স্যার? হ্যাঁ, ওকে। তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে আমি বেতন 20 টাকা যোগ করলাম, মুনাফার অংশ 10 টাকা যোগ করলাম, উত্তোলন 15 টাকা মাইনাস করলাম। সো আমি পেয়ে গেলাম কাকে? সমাপনী মূলধনকে। কত? 65। এখন আমি যদি মানে প্রারম্ভিক থেকে সমাপনী মূলধন পাওয়ার জন্য আমি এই প্রসেসটা ফলো করেছি। এখন যদি আমি সমাপনী থেকে আমি যদি রিভার্স করি, আমি এখন সমাপনী থেকে প্রারম্ভিক পেতে চাই, তাহলে আমি স্টার্ট করব কাকে? সমাপনী মূলধন দিয়ে, রাইট? সমাপনী মূলধন কয় টাকা? 65 টাকা। ওকে, এখন আসো রিভার্স করি। আমরা উত্তোলনকে কি করেছিলাম? এখন আমরা উত্তোলনকে কি করব? প্লাস উত্তোলন, তাই না? কত? 15 টাকা। আমরা মুনাফার অংশকে কি করেছিলাম? প্লাস। এখন মাইনাস করব কাকে? মুনাফার অংশকে। কয় টাকা? 10 টাকা। আচ্ছা এটা মাইনাস, যেহেতু ব্র্যাকেট হবে। আমরা বেতনকে প্লাস করেছিলাম 20 টাকা, এখন আমরা কি করব? মাইনাস বেতন। কয় টাকা? 20 টাকা। ওকে, তাহলে 65 আর 15 যোগ করলে কত হয়? 80, রাইট? এখান থেকে আমরা মাইনাস করব কত? 30। তাহলে কত হয়? 50। এই 50 কি হবে বলো তো? প্রারম্ভিক মূলধন। বলো মিলছে কিনা? মিলছে। তাহলে প্রারম্ভিক মূলধন থেকে আমরা সমাপনী মূলধন নির্ণয় করার সময় আমরা কি করি? প্রারম্ভিক মূলধনের সাথে অংশীদারদের বেতনটাকে যোগ করি, কারণ বেতন পাওয়ার কারণে অংশীদারদের মূলধন বেড়ে যাচ্ছে, সো যোগ হচ্ছে। মুনাফার অংশ পাওয়ার কারণে অংশীদারদের মূলধন বেড়ে যাচ্ছে, সো যোগ হচ্ছে।
উত্তোলন করার কারণে অংশীদারদের মূলধন কমে যাচ্ছে, সো মাইনাস হচ্ছে। সো প্রারম্ভিক মূলধনের সাথে বেতন যোগ, মুনাফার অংশ যোগ, তারপরে কি হবে, উত্তোলন বিয়োগ। তাহলে আমরা কি পাবো, সমাপনী মূলধন। এখন বলো, আমরা কি সমাপনী মূলধন পেতে চাই নাকি আমরা প্রারম্ভিক মূলধন পেতে চাই? কি পেতে চাই? প্রারম্ভিক মূলধন পেতে চাই, রাইট? কেন? দেখো খেয়াল করো, আমরা কি করতেছি, আমরা আবন্টন হিসাব করতেছি না, কি করতেছি? তো আবন্টন হিসাবে ডেবিট আমার কাকে বসাইতে হবে? মূলধনের সুদ বসাইতে হবে। এখন মূলধনের সুদ কয় পার্সেন্ট? 5%। এই 5% কার উপর ধরতে হবে? প্রারম্ভিক মূলধনের উপর। আছে কে? সমাপনী মূলধন। ভেজালে পড়ছি না? সমাপনী মূলধনের উপর আমরা ধরতে পারবো না, আমাদেরকে কার উপর ধরতে হবে? প্রারম্ভিক মূলধনের উপর ধরতে হবে। সো আগে আমাকে প্রারম্ভিক মূলধন বের করতে হবে, অ্যান্ড দেন আমাকে কি করতে হবে? সুদ ধরতে হবে। ওকে, তো আমি সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বের করতে যাচ্ছি। সো আমি পুরো কাজটা কি করব? রিভার্স করব। কি করব? যে প্রারম্ভিকের সাথে যাদেরকে আমি যোগ করে, যাদেরকে বিয়োগ করে সমাপনী মূলধন পেতাম, ঠিক সমাপনী মূলধন থেকে আমি তাদেরকে কি করব? আগে যাকে যোগ করছিলাম তাকে এখন মাইনাস করব, আর আগে যাকে মাইনাস করেছিলাম তাকে এখন প্লাস করব। ওকে, তাহলে আমরা কি এখন ক করতে পারি স্যার? বলো তো ক। এই যে ক কি বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ এইভাবে নির্ণয় করব। স্টার্ট করব কাকে দিয়ে? সমাপনী মূলধনকে। দেন যোগ করব কাকে? উত্তোলন। দেন যোগ করব কাকে? মুনাফার অংশ। দেন বাদ দিব কাকে? বেতন। তাহলে আমরা কি পেয়ে যাব? প্রারম্ভিক মূলধন। ওকে, তাহলে এইটা হলো ফরম্যাট। আমি এইগুলো মুছে দিই। এবার আমরা অ্যাকচুয়াল মানগুলো বসাবো। হ্যাঁ, দেখো আমি যেভাবে এই যে ভেঙে চুড়ে স্পষ্টভাবে তোমাদেরকে বুঝাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি অনেকগুলো কথা বলতেছি, বাট এই কথাগুলো আমি না বললে তুমি বুঝবা কিভাবে? ওকে, সো আমার কথাগুলো শুনতে হবে, মাথায় রাখতেও হবে। ভুলে যেতেই পারো, আমার এই ভিডিওটা আবার দেখবা, ওকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে হেডলাইন কি দিব? প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ওকে, আচ্ছা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। আমি এগুলো মুছে দিই। আচ্ছা, আমি এখন একদম সকল রকমের ফর্মালিটিস মেনটেন করে আমি এখন প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব। ওকে, বিবরণ টাকা। ওকে, তাহলে আমরা স্টার্ট করতেছি কাকে দিয়ে? সমাপনী মূলধন। আচ্ছা, সমাপনী মূলধন কত টাকা? আচ্ছা, এখানে কি জাস্ট একটা প্রারম্ভিক মূলধন হবে না তিনটা? তাহলে টাকার ঘর আমি এভাবে লিখতে পারবো না, তিনজন যেহেতু, সো আমাকে 3টা টাকার ঘর লিখতে হবে। হ্যাঁ, আমি ছকে একটু ভুল করেছি। 1 2 3। ফার্স্টে কে? আনু, দেন বানু, দেন রানু। ওকে, সমাপনী মূলধন 93,000 টাকা, অ্যান্ড দেন 89,000 টাকা, অ্যান্ড দেন 68,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি যে সমাপনী মূলধন পেলাম, কাদেরকে সমন্বয় করে পেয়েছি একটু তাকাও? উত্তোলনকে। ফার্স্টে আমরা কাকে সমন্বয় করেছি বলো? উত্তোলনকে আমরা কি করেছিলাম? বিয়োগ। এখন কি করব? যোগ। তাহলে যোগ নগদ উত্তোলন, যোগ নগদ উত্তোলন। তাহলে নগদ উত্তোলন কত? 26, 11 আর 7। 26,000, 11,000 আর হলো 7,000। ওকে, 93,000 যোগ 26,000, তাহলে হয় 1,19,000। আচ্ছা, এখানে হয় 1 লাখ। ওকে, এখানে হয় কত? 75,000। আচ্ছা, এরপরে আমরা কাকে সমন্বয় করেছিলাম? বেতনকে আমরা কি করেছিলাম? প্রারম্ভিক মূলধনের সাথে প্লাস। এখন কি করব? বিয়োগ, মাইনাস। বেতন
বলো তো বেতন কি সবাই সবাই পাবে? নো। কে পাবে? শুধু আনু। কে? আনু। তাহলে আমরা আনুর থেকে বেতনটাকে মাইনাস করে দিব 9,000, বাকিরা ডট ডট। তাহলে এখানে থাকে 1,10,000, এইখানে থাকে 1,00,000, এইখানে থাকে কত? 75,000, রাইট? এরপরে আমরা কাকে সমন্বয় করেছিলাম স্যার বলো তো? মুনাফার অংশ। কাকে? মুনাফার অংশ। মুনাফার অংশকে আমরা কি করেছিলাম? যোগ। এখন কি করব? বিয়োগ। তাহলে বিয়োগ মুনাফার অংশ। মুনাফার অংশ। আচ্ছা, মুনাফার অংশ আমরা এই যে মুনাফা জানি কত টাকা বলো তো? 90,000, তাই না? তাহলে দেখো এই যে 90,000কে আমরা ভাগ দিব 6, গুণ দিব 3, আবার 90,000কে আমরা ভাগ দিব কত দিয়ে? 6, গুণ দিব 2, আবার 90,000কে আমরা ভাগ দিব 6, গুণ দিব 1 দিয়ে, তাই না? তাহলে এইভাবে আমরা কারটা পাবো। এটা কার হবে? এটা হলো আনু, এটা হবে বানু, আর এটা হবে কে? রানু। এই হলো মুনাফার অংশ। ওকে, তাহলে মুনাফার অংশ আমরা আনুরটা কিভাবে পাবো? এই যে আমাদের এখানে মুনাফা দেয়া আছে 90,000, এটাকে আমরা 6 দিয়ে ভাগ দিব, গুণ দিব 3 দিয়ে। তাহলে কত হয়? 90,000 ভাগ 6 গুণ 3 কত? 45,000। তাহলে মুনাফার অংশ আনুর হলো 45,000। আচ্ছা, বানুরটা কত হবে? 90,000কে ভাগ 6 গুণ 2 কত হয়? 30,000, তাই না? আর রানুরটা কত হবে? 15,000। 90,000কে ভাগ 6 গুণ 1, তাহলে কত হয়? 15,000। এবং এগুলো আমরা কি করব বলো তো? মাইনাস করব। ওকে, আচ্ছা। তাহলে এগুলো মাইনাস করার পর আমরা এখন কত পাচ্ছি বলো? এখানে 1,00,000। আচ্ছা, 1,10,000 থেকে মাইনাস করব আমরা 45,000, হচ্ছে 65,000 টাকা। এখানে আমরা 1,00,000 থেকে 30,000 মাইনাস করব, হয় 70,000। এখানে আমরা 75,000 থেকে 15,000 মাইনাস করব, হয় 60,000 টাকা। ওকে, এগুলা ক্লোজ। এইখানেই আমরা ক্লোজ করে দিচ্ছি। এই যে টাকাগুলো আমরা পেলাম, আনুর 65, বানুর 70, রানুর 60, এই টাকাগুলোকে আমরা কি নামে ডাকবো? প্রারম্ভিক মূলধন। এই টাকাগুলোকে আমরা কি নামে ডাকবো? প্রারম্ভিক মূলধন। আচ্ছা দেখো, আমার কিন্তু ফার্স্টে ক করার কথা ছিল, হ্যাঁ? তো আমি কটা করি নাই, যে আমি সিকোয়েন্সটা বোঝানোর জন্য, হ্যাঁ? তো যাই হোক, অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। কিভাবে করতে হবে তোমরা কি বুঝেছো? ওকে, ফাইন। তাহলে আমরা প্রারম্ভিকের সাথে কি করতাম? নগদ উত্তোলনকে মাইনাস করতাম, বেতনকে প্লাস করতাম, মুনাফার অংশকে প্লাস করতাম। এভাবে আমরা কাকে পেয়ে যেতাম? সমাপনী। তো প্রারম্ভিক থেকে সমাপনী নির্ণয় করতাম। এখন আমরা কিন্তু রিভার্স, উল্টা কাজ করতেছি। আমরা সমাপনী থেকে প্রারম্ভিক নির্ণয় করতেছি। সো আগে যাকে প্লাস করেছিলাম তাকে এখন মাইনাস করতেছি, আগে যাকে মাইনাস করেছিলাম তাকে এখন প্লাস করতেছি। হয়ে গেল। আচ্ছা, এই যে প্রারম্ভিক মূলধনটা, এটা কেন দরকার? কারণ হলো প্রারম্ভিক মূলধন যদি আমার জানা না থাকে, আমার পক্ষে কি মূলধনের সুদ নির্ণয় করা সম্ভব? নো। দেখো, আমাদেরকে কিন্তু বলছে যে মূলধনের উপর ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। তো আমাদের নগদ উত্তোলন জানা আছে, আমরা নগদ উত্তোলনের উপর 5% সুদ সহজেই ধরে ফেলছি। এই যে আবন্টনের ক্রেডিটে আমরা উত্তোলনের সুদটা বসিয়ে দিচ্ছি। এখন বিপদে পড়ছি কোথায় বলো তো? আবন্টনের ডেবিটে। কেন ডেবিটে আমরা কাকে বসাবো? মূলধনের সুদকে। কাকে বসাবো? তো কোন মূলধনের উপর সুদ ধরবো? এটা কি আমাদের জানা ছিল? না। তো এটা জানা ছিল না দেখেই আমরা কি করে নিব? কতে প্রারম্ভিক মূলধনটা বের করে নিব। যদি বলে করে নিব, অর্থাৎ আমার ক হয়ে গেল। না বললেও কিন্তু এটা করতে হবে, না বললেও করতে হবে। কেন বলো তো? কারণ প্রারম্ভিক মূলধন না জানলে আমি মূলধনের সুদটা ধরতে পারবো না। ওকে স্যার? আচ্ছা, তো এখন কি আমরা প্রারম্ভিক মূলধন জানি? জানি। জানি না? প্রারম্ভিক মূলধন জানি নাকি জানি না? জানি। তাহলে কতে আমরা প্রারম্ভিক মূলধন বের করলাম। এই কর প্রারম্ভিক মূলধনটার উপরেই আমরা খর কি ধরবো? মূলধনের সুদ ধরবো। তাহলে এখন বলো, আনুর মূলধনের সুদ কত?
5%। কত টাকার উপর 5%? 65 টাকার উপর 5%। প্রারম্ভিক মূলধনের উপর কিন্তু পুরো বছরের সুদ ধরতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখি 65,000 গুণ 5% কত হয়? 3,250। আচ্ছা, আমি একটু ফাঁকা করে লিখি, হ্যাঁ, যেন তোমরা পরে বুঝতে পারো। এটার 5%, ওই যে আনুর প্রারম্ভিক মূলধন 65,000, এটার 5% কত হয়? 3,250। আনুর পরে কে? বানু। তো বানুর হলো কত? 70,000, এটার উপরে 5%, তাহলে 3,500, তাই না? দেন কে? রানু। তো রানুর কত বলো তো? 60,000। তো রানুর হচ্ছে 60,000 প্রারম্ভিক মূলধন, এটার 5% কত হয়? 3,000। এখন আমি যদি যোগ করে দিই তাহলে কত হয়? 9,750। 9,750 হলো স্যার? ওকে। আচ্ছা বলো তো, এবার আমরা কি করব? আর কিছু আছে আসার মতো? আর কিছু আছে না? আমরা কি ভুলে গেছি যে আমাদের আবন্টনের টোটাল তথ্য কয়টা? নেট মুনাফা, বেতন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ। অলরেডি আমরা আবন্টন করে ফেলছি। তখন আমরা কয়টা তথ্য হিসাবভুক্ত করেছিলাম? 2টা। সমন্বয় করেছিলাম কয়টা? কে? বেতন, আর কে? মুনাফা। সো এই নেট মুনাফা, বেতন এরা আবন্টনে আসবে না। আসবে শুধু কে? যারা বাদ পড়েছিল। কে কে বাদ পড়েছিল? ওই যে মূলধনের সুদ আর কি? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ ক্রেডিটে বসালাম, মূলধনের সুদ ডেবিটে বসালাম। এখন আর আসার মতো কে আছে বলো? আছে একজন। আচ্ছা, এই যে আবন্টনের ডেবিট অ্যান্ড ক্রেডিট, এই দুইটার ডিফারেন্সকে আমরা কি বলি? হয় মুনাফা, হয় মুনাফার অংশ, নয়তো ক্ষতির অংশ। কি বলি? মুনাফার অংশ অথবা ক্ষতির অংশ, রাইট? এতদিন তোমরা একটা জিনিস খেয়াল করছো, শুধু মুনাফার অংশই কিন্তু আমরা পেয়েছি। কেন বলো তো? কারণ আবন্টনের ক্রেডিট দিক বড় ছিল আর ডেবিট দিকটা ছোট ছিল, তাই না বলো? সাধারণ আবন্টন হিসাবে সব সময় কে বড় হয়েছে? ক্রেডিট দিক। আর ছোট হয়েছে কে? ডেবিট দিক। ক্রেডিট মানে কি? আয়। ডেবিট মানে কি? ব্যয়। তো সবসময় আয় বেশি হয়েছে, ব্যয় কম হয়েছে, তাই আমরা কি পেয়েছিলাম? মুনাফার অংশ। কি পেয়েছিলাম? এখন বলো তো, মূলধনের সুদটা কি? আমরা কি অংশীদার না ব্যবসা? আমরা অলওয়েজ নিজেদেরকে কি মনে করি? ব্যবসা। আমরা কি ব্যবসা। আমাদের জন্য মূলধনের সুদটা কি? ব্যয়। আর উত্তোলনের সুদটা কি? আয়। আমরা অংশীদারদেরকে মূলধনের সুদ দেই, দ্যাটস ওয়াই মূলধনের সুদ আমাদের জন্য কি? ব্যয়। আমরা অংশীদারদের থেকে উত্তোলনের সুদ আদায় করি, পাই, দ্যাটস ওয়াই উত্তোলনের সুদটা আমাদের জন্য কি? আয়। মূলধনের সুদ আমাদের জন্য ব্যয়, উত্তোলনের সুদ আমাদের জন্য আয়। এটা একটা। আরেকটা দিক মাথায় রাখতে পারো যে আবন্টনের ডেবিট দিকে ব্যয়কে বসানো হয়, ক্রেডিট দিকে আয়কে বসানো হয়। এই দুটা কথাই সেম। এখন বলো তো, আমাদের এই আবন্টনের মোট আয় কত? 1100। মোট ব্যয় কত? আয় বেশি না ব্যয় বেশি? তাহলে কি এখন মুনাফার অংশ হবে না ক্ষতির অংশ হবে? কি হবে? কি হবে? ক্ষতির অংশ হবে। তার মানে এখানে দেখছো আরেকটা ডিফারেন্স। তার মানে এতদিন আমরা শুধু মুনাফার অংশ দেখে অভ্যস্ত ছিলাম, আজকে আমরা একটা ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, রাইট? সেটা কি? ক্ষতির অংশ। ওকে স্যার? আচ্ছা, তাহলে আমরা জানি যে বড় দিকটার যোগফল দুই সাইডেই বসাতে হয়। এতদিন ক্রেডিট বড় ছিল দেখে ক্রেডিটের যোগফল ক্রেডিট ডেবিটে বসিয়েছে, বাট আজকের ম্যাথে কে বড়? ডেবিট। সো ডেবিটের যোগফলটা আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট দুই দিকে বসাবো। ওকে? আচ্ছা, তাহলে ডেবিটের যোগফল কত বলো? 9,750। সেম এই সাইডেও বসাবো। কত? 9,750। ক্লোজ। ওকে, এবার আমরা এখানে কি লিখবো বলো তো? অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। ওকে, ক্ষতির অংশ কি বসাবো স্যার? ক্ষতির অংশ। আনু, বানু আর কে স্যার? রানু। আনু, বানু, রানু। ওকে ওকে, এখন আমরা ফার্স্টে কি করব? বন্টনযোগ্য ক্ষতি। আগে বন্টনযোগ্য মুনাফা বের করতাম, এখন কি বের করব? বন্টনযোগ্য ক্ষতি। তাহলে বন্টনযোগ্য ক্ষতি কিভাবে পাবো? এই যে 9,750, এখান থেকে 1100 মাইনাস করে দিব। 9,750
50 মাইনাস 1100 ইকুয়াল 8650। 8650। তাহলে আমরা বন্টনযোগ্য ক্ষতি পেলাম কত? 8650। এই টাকাটাকে এখন আমি কয়জনের মধ্যে ভাগ করব বলো? 3 জনের মধ্যে। কিভাবে যেন? 3:2:1 এভাবে না? তাহলে এখন 8650কে ভাগ দিব কত দিয়ে? 6। গুণ দিব কত দিয়ে? তাহলে আমি কারটা পেয়ে যাব? হানুরটা। 8650 ভাগ 6 গুণ 3 ইকুয়াল 4325। পেয়ে গেলাম আমরা আনুর ক্ষতির অংশ। সেম 8650কে ভাগ দিব 6 দিয়ে, গুণ দিব 2 দিয়ে, 2883 পেয়ে গেলাম কারটা? বানুরটা। সেম 8650 ভাগ 6 গুণ দিব 1 দিয়ে, পেয়ে গেলাম রানুরটা কত? 1442। ওকে স্যার, 1442 টাকা হয়ে গেল। আচ্ছা, তো আমাদের ওকে স্যার, এখন তাহলে দেখো আমাদের কিন্তু এই সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কমপ্লিট। তার মানে আবন্টন হিসাব সহজ নাকি সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব সহজ? সমন্বিতটা সহজ। এটা অনেক সহজ, অনেক কনসাইজ, ছোট্ট। ওকে, আমি এমন স্টুডেন্ট ছিলাম না সত্যি। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আমার টিচারদের কাছ থেকে যে জিনিসগুলো পাই নাই, বঞ্চিত হয়েছি। আমি আশা করতাম যে স্যার একটা চ্যাপ্টার স্টার্ট করলে ফার্স্টে ব্রিফিং দিবে, চ্যাপ্টারের ইন্ট্রিনজিক ব্যাপার স্যাপারগুলো বুঝাই দিবে, হ্যাঁ, নেসেসারি ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করবে, হ্যাঁ, ফর্মুলাগুলো নোট করাই দিবে, হ্যাঁ, দেন এইগুলা কীভাবে অ্যাপ্লাই করা যায়, কখন কোনটা কেন কিভাবে অ্যাপ্লাই হয় এগুলা আলোচনা করবে। দেন আমাকে হাতে ধরে ধরে 2-3টা ম্যাথ করাই দিবে, আমি ওই চ্যাপ্টারের জাহাজ হয়ে যাব। আমি নিজের থেকে শত শত ম্যাথ করতে পারবো। বাট এইরকম টিচার আমি জীবনে খুবই কম পাইছি। এমনও হয়েছে যেন যে আমি এক সাবজেক্ট 3 জনের কাছে অ্যাট এ টাইম পড়ছি। হ্যাঁ, আমার মানে কলেজের এক টিচার, সে এত ভালো ম্যাথ করাইতো, বাট মুখ দিয়ে একটাও থিওরি বলতো না, বুঝছো? আর সরি, মানে উনি এত ভালো থিওরি পড়াইতো বাট একটা ম্যাথ করে দেখাইতে পারতো না। তো আমি মুগ্ধ হয়ে যেতাম, উনি এত ভালো থিওরি বলে পড়ায়, কেন, কোথায়, কীভাবে। অঙ্ক করাইতো না, ওই যে টাইম শেষ করানোর সময় পেত না কলেজের। পরে পড়তাম এক ভাইয়ার কাছে, উনি আবার থিওরি মেমোরির ধার ধারে না, উনি খালি মেশিনের মতো ম্যাথ করাইতো। তো আমি 2 জনের কাছেই পড়ছি। হ্যাঁ, স্যারের কাছে পড়ছি থিওরি শেখার জন্য, ভাইয়ার কাছে পড়ছি ম্যাথ শেখার জন্য। আর ডিউর এক স্পেশালিস্ট ছিল, উনিও ভাই, ওনার কাছে পড়তাম মডেল টেস্ট দেওয়ার জন্য, যে আসলে আমি যে 2 জনের থেকে থিওরি আর ম্যাথ শিখলাম, আমি কি এটাকে কম্বাইন করে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে পারতেছি কিনা। এই কারণে ওনার কাছে মডেল টেস্ট দিত। এক সাবজেক্ট আমি 3 টিচারের কাছে পড়ছি, বুঝছো? এবং তোমরা দেখবা যে আমি কিন্তু এইভাবেই পড়াই। যে কোনো খেয়াল করো, এমন মানে অ্যাকাউন্টিং বলো, ফাইন্যান্স বলো, ইকোনমিক্স বলো, যে কোনো চ্যাপ্টার বলো, আমি জীবনে ধুপ করে একটা ম্যাথ করাইছি নাকি একদম বেসিক ইনফরমেশন, ফর্মুলা, ইভেন কি কি করব আমরা চ্যাপ্টারে, কি কি আছে করণীয়গুলো আমি কি করি তোমাদেরকে লিস্ট আউট করি, তাই না? লিস্টেড করে দিই না? এখন এগুলা নেয়ার মতো তো ভাই স্টুডেন্ট দরকার। আমি ফেড আপ। উলোবনে মুক্ত ছড়ানো এটা কয়দিন করা যায় না। তবে আমি মানে আমার এই ভিডিওসগুলা মানে আমি কেন রেকর্ড করতেছি জানো, বা আমি মানে এত পরিশ্রম কেন করতেছি, যে আমি জানি যে বাংলাদেশে অবশ্যই এমন অনেক স্টুডেন্ট আছে হয়তো ফাইন্যান্সিয়ালি দে আর নট ক্যাপেবল, হয়তো তার বাবা মা অত রিচ না, হয়তো মিডল ক্লাসও না, হয়তো অশিক্ষিত, পড়াইতেও চায় না বা পড়ানোর ক্ষমতাও নেই, কিন্তু সে জানতে চায়, সে শিখতে চায়, সে আমার মতো একজন টিচারকে মিস করে। বিলিভ মি, আমার এই ভিডিওগুলো ওদের জন্য। এরকম একটা স্টুডেন্টও যদি আমার ভিডিও দেখে, উপকৃত হয়, মানে আমার সব ইনভেস্টমেন্ট সফল, আমার সব পরিশ্রম সফল। আমি দোয়া করি যে এই স্টুডেন্টদের কাছে যেন আমার ভিডিওগুলো পৌঁছে। ওকে, তো চলো আমি ক করলাম, খ করলাম, ওকে। এখন আমি গ করে দিই। ওই যে গত
ক্লাসে যে তানহাকে যে আমরা ইয়ে করলাম, সংবর্ধনা দিলাম, এই তানহা তোমার শহীদ আনোয়ারের মতো কলেজে কম্বাইন্ড মেরিট লিস্টে ফার্স্ট। হ্যাঁ, একদম ওদের 2টা সেকশন মিলায়ে ও মানবিকের ফার্স্ট ছিল, এবং ও এসএসসিতে গোল্ডেন এ প্লাস বোর্ড স্কলারশিপ, এইচএসসিতে গোল্ডেন পায়নি বাট বোর্ড স্কলারশিপ, এ প্লাস বোর্ড স্কলারশিপ। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগের ভর্তি পরীক্ষায় 34তম, এবং তোমার বিইউপির F-SSS ফ্যাকাল্টির অ্যাডমিশন টেস্টে 4র্থ। তো ওর একটা কথা শুনে আমি তো পুরাই অবাক। ও যখন 3 বছর বয়স তখন ওর বাবা মারা গেছে। আসলে যাদের লাইফে মানে কষ্ট নাই, পেইন নাই, বাধা নাই, স্ট্রাগল নাই, তারা কখনোই পড়াশোনা করে না, বুঝছো? সোনার চামিচ মুখে দিয়ে আরামায় এসে এদিকে মা পিছে পিছে ঘুরে, হ্যাঁ নাও বাবা খাও খাও খাও, মা খাও খাও, এই টাইপের পোলাপাইন কোনো মানে দে আর মানে গুড ফর নাথিং, কিছুই না। ওই বাবা মা যে কয়দিন বাইচা থাকে এই কয়দিনই মনে করো ওগো পৃথিবীটা সুন্দর। বাবা মা মারা যাবে, এরপরে কুত্তা ওদেরকে জিগাবে না। সিরিয়াসলি, তুমি কাউরে জিগাও এরকম? তোমার এমন কোনো ফ্রেন্ডকে, এমন কোনো বন্ধুকে, এমন কোনো বান্ধবীকে তুমি জিগাও? ধরো তোমার অনেক রিচ একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, যে মনে করো খুব ইগোটিক, তুমি কি তার সাথে মিশো নাকি অ্যাভয়েড করো? দূর শালা, তুই ধনী তো আমার কি। সিম্পল। তুমি কাকে ভালোবাসো? যে ভালো মানুষ, যে উদার মানুষ, যে জ্ঞানী মানুষ, যে গুণী মানুষ, তাই না? যার মধ্যে কি আছে? জ্ঞান আছে, গুণ আছে, ধৈর্য আছে, সহ্য আছে, যে অনেক মানবিক, যে তোমাকে ভালোবাসে, সম্মান করে, তুমি তো তাকেই ভালোবাসো, রাইট? তাই না, বলো? এইগুলা জানো, এই যে আমি কথাগুলো বললাম, এই যে গুণগুলা বললাম, এই গুণগুলি এক একটা হীরার চেয়েও দাম। যে কোনো টাইমে মানুষ ফকিন্নি থেকে কোটিপতি হইতে পারে, কিন্তু যে কোনো টাইমে মানুষ নিজেকে শুধরায় এই গুণগুলোকে অর্জন করতে পারে না। এই গুণগুলো জন্মের পর থেকেই গ্রো করা শুরু করে, এবং প্রথম শিক্ষক হলো তার বাবা মা। একটা বাচ্চার মধ্যে এই গুণ কখনোই জন্মাবে না যদি তার বাবা মার মধ্যে এই গুণগুলো না থাকে, যদি তার পরিবারের সদস্যদের মধ্যে এই গুণগুলো না থাকে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলো বাবা মা, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো তার ফ্যামিলি। একটা শিক্ষিত, ভদ্র, হ্যাঁ, কালচার্ড ফ্যামিলির সন্তান, মানে 90% প্রবাবিলিটি থাকে যে সে কি হবে? কালচার্ড হবে, সে ভদ্র হবে, সে শিক্ষিত হবে, সে মানবিক হবে। আর ওই যে আঙুল ফুলা কলা গাছ, দুর্নীতিবাজ, অসভ্য, অশিক্ষিত, আনকালচার্ড ফ্যামিলির যেই পোলাপাইন আছে, এইগুলো হলো দুনিয়ারই গটি। ওর কথা হইলো যে আমার এই দুনিয়ার সব মানুষ পূজা করবে, মানুষের খায় কাম নেই। তো কি হয়? ওই বাবা মা ওরে পূজা করে, বাবা মা মরার পরে ওরে আর কেউ জিগেই না। এবার দেখবে ইয়াবাখোর, নেশাখোর, হ্যাঁ, এই টাইপের হয়। আমার চোখে দেখা প্রত্যেকটা মানুষ যারা সফল, সবাই প্রচুর স্ট্রাগল করছে লাইফ। হয়তো কেউ পোর ফ্যামিলিতে বিলং করে, বা কারো বাবা নাই, বা কারো মা নাই, হ্যাঁ, ইচ্ছা আছে, সামর্থ্য নাই, এরাই লাইফে অনেক দূর আগে, কারণ তাদের ইচ্ছাটা আস্তে আস্তে আরও তীব্র হয়ে যায়। যেমন ধরো, আমি যদি একটা কথা বলি, দেখবা বাংলাদেশে যে স্টুডেন্টগুলো অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড, তার 80 to 90% হলো ইংলিশ মিডিয়ামের পোলাপাই। কেন? বিকজ বেশিরভাগই বাবা মা হচ্ছে অনেক রিচ, এবং ওরা ওদের লাইফের কোনো মিনিং খুঁজে পায় না। যে আমি যে জন্মাইছি, আমি যে একজন মানুষ, আসলে আমার এই জীবনের উদ্দেশ্য কী? গাড়ি একটা দরকার, 5টা হাজির। বাড়ি একটা দরকার, 10টা হাজির। গার্লফ্রেন্ড একটা দরকার, আশেপাশে 10টা ঘুরঘুর করে। হ্যাঁ, পরে একসময় ওরা বোরিং হয়ে যায়, সব কিছুর প্রতি ওরা অনাসক্ত হয়ে যায়, আসক্তি আর কাজ করে না। ওরা জানেই না ওদের বেঁচে থাকার উদ্দেশ্যটা কী, ওদের মানেটা কী। ফলে ওদের অ্যাডভেঞ্চার দরকার। কি অ্যাডভেঞ্চার? ওই নায়াগ্রা ফল থেকে লাফ দেয়, ঠিক আছে, ওই সুন্দরবনে বাঘের মুখে যেয়ে পড়ে, হ্যাঁ। এগুলা দিয়েও যখন আর হয় না, মন ভরে না, তখন ওই যে ডাল খায়, ইয়াবা খায়, SLD খায়, হ্যাঁ, খায়াটায়া নেশার জগতে। কিন্তু তুমি দেখো, নামাজ পড়ে কারা, রোজা রাখে কারা,
সৎ জীবনযাপন করে কারা, সত্যবাদী কারা, সব হইলো গিয়ে এই স্ট্রাগল করা ফ্যামিলির পোলাপাইনগুলো। তারা জীবনের মূল্য বুঝে, তারা জানে যে একটা প্যান্ট, একটা শার্ট, একটা ড্রেস, একটা ব্যাগ কতটা দামি, এগুলো কত মানে রাখে জীবনে। তারা জানে যে স্কুলের, কলেজের, ভার্সিটির সেশন ফিটা কত মূল্যবান, কতটা মানে দৌড়াইতে হয়, কত পরিশ্রম করতে হয়, কতগুলো টিউশন করতে হয় এই টাকাগুলো পে করার জন্য। এবং তাদের প্রত্যেকটা দিনই হলো অ্যাডভেঞ্চার। তারা প্রতিদিন এক রাত স্বপ্ন নিয়ে ঘুমায় আর সকালে উঠে অ্যাডভেঞ্চারে দৌড়ে, একটু 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 করে তারা তাদের স্বপ্নের দিকে পৌঁছে। তো মানুষ কিন্তু বেঁচে থাকে স্বপ্নের কারণে, ইটস ট্রু। মানুষ আর একটা জড় পদার্থ, এই দুইটার মধ্যে পার্থক্য হলো স্বপ্ন, রুহু না। রুহু আছে, আমি মানুষ, রুহু নাই, আমি জড় পদার্থ। এটা হলো ধরো ম্যাটেরিয়ালিজমের কথা। কিন্তু তুমি যদি আধ্যাত্মিকভাবে চিন্তা করো বা ফিলোসফি দিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে জীবিত মানুষ আর মরা মানুষের মধ্যে পার্থক্য কী জানো? জীবিত মানুষ আর মরা মানুষের মধ্যে পার্থক্য হলো একটাই, যে জীবিত মানুষের অনেক স্বপ্ন আছে, মরা মানুষের মধ্যে কোনো স্বপ্ন নেই। তোমার মধ্যে যদি স্বপ্ন থাকে, বিলিভ মি, তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তত অ্যাক্টিভ থাকবে। আর তোমার মধ্যে যদি স্বপ্নই না থাকে, তুমি ভালো লাগে না রোগে আক্রান্ত, সকালে এটা ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, এই ভালো লাগে না রোগে আক্রান্ত পুরো জাতি এখন। কেন? এটার ভিতরে স্বপ্নই নেই, মরা মানুষ। হ্যাঁ, ওই বাপে সারাদিন গাধার মতো পরিশ্রম করে মনে করো আমার সন্তানের বাড়ি লাগবো, আমার সন্তানের গাড়ি লাগবো, আমার সন্তানের ড্রেস লাগবো, আমার সন্তানের ফোন লাগবো, পারলে আমার সন্তানের বউ লাগবো, এটাও দিয়ে দেয়। মা একদম চাকরানির মতো, মানে সকালের ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত আমার সন্তান নাস্তা করব, আমার সন্তান লাঞ্চ করবো, আমার সন্তান ডিনার করবো, আমার সন্তান সুন্দর জামা পরবো, কাপড় ধুইতে হবে যদি। সন্তানের আর কিছুই চাওয়ার থাকে না। সন্তান যে কি করবো, সন্তান এটা খুঁজে বুঝে না। কেন? ওর বাপ আর মাই তো ওর সব চাওয়া, প্রয়োজন, আশা, ভরসা পূরণ করে দিতেছে। ও আর কি করবো? ও ইয়াবা খাইবো, ডাইল খাইবো, ফ্যান্সি ডিল খাইবো, বুঝছো? আর আমি যদি আমার কথা বলি, আমি খুবই মিডল ক্লাসের একটা, মানে মিডল ক্লাস ফ্যামিলির। আমরা 5 ভাই 2 বোন। তো আমার বাবা এমন হইতো, ওই মনে করো যে আমাদের স্কুলের বেতন দিলে ড্রেস কেনার টাকা নেই, ওই একদিন যদি পোলাও মাংস খাইতো তো প্রতি 2 দিন অ্যাডজাস্ট করার জন্য সবজি খাওয়াইতো। আমরা জানতাম যে টাকার ভ্যালুটা কি। হ্যাঁ, ইয়াবা খামো, ডাইল খামো, আমি আমার জীবনে আল্লাহর কসম একটান সিগারেটও খাইনি। কই থেকে খামো? আমার ভার্সিটিতে আমার বাসা থেকে যেতে 20 টাকা গাড়ি ভাড়া লাগে, গাড়ি দিয়েই তো ভার্সিটিতে যাওয়া আসা করতাম। বাট এমনি আর কি ওই মানে ওই স্ট্যান্ড পর্যন্ত যেতে আসতে রিক্সা, মানে ইয়া ভাড়া, রিক্সা ভাড়া তো জীবনও দিত না, টেম্পু ভাড়া। হ্যাঁ, ওই কত 6-6-12 টাকা, আর আমার বাপ আমারই দিত 20 টাকা। তোর 6-6-12 টাকা টেম্পু ভাড়া, আর হইলো 5-5-10 টাকা হইলো তোর 2টা সিঙ্গারা সকালের নাস্তা বা দুপুরের নাস্তা। তো আমি ইয়াবা খাওয়ার টাকা কই পাবো? হ্যাঁ, ওই ধর ওই রকমই দিত, 20-22 টাকাই দিত। আমি সিগারেট খাওয়ার টাকা পাবোটা কোথায়? কল্পনাও তো করতে পারি নাই যে আমি 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনে খাবো। আলহামদুলিল্লাহ, আমার মাত্র ভার্সিটি শেষ হয়েছে, আমি এখন নিজের টাকা দিয়ে বাড়ি কিনছি, আলহামদুলিল্লাহ। আমার পকেট ভরা টাকা থাকে কিন্তু মাথা ঠান্ডা থাকে, কারণ আমি খালি পকেটে অজস্র দিন হাঁটছি। তখন আমি বুঝছি যে টাকাটা কত ভ্যালুয়েবল, টাকাটা কত ইম্পর্টেন্ট, এবং এই টাকা দিয়ে কত ভালো কাজ করা যায়। এই কারণে এখন আমার মানিব্যাগ ভরা টাকা থাকলে আমার মাথা গরম হয় না, কুল থাকে। তো যাই হোক, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বাবা মার উচিত তার বাচ্চাকে অভাব শেখানো, স্ট্রাগল শেখানো, তাইলে আর আলাদা করে অ্যাডভেঞ্চারে যেতে হবে না। আমাদের এখনকার দিনের বাচ্চারা অমানুষ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তার বাবা মা, তার ফ্যামিলি। হ্যাঁ, একটা বাবা মা মনে করে আমি সন্তান জন্ম দিয়েছি মানে কি, ওরে বাড়ি, গাড়ি, নারী, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সব কিছু দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহকে এই দায়িত্ব কোনো বাবা মাকে দিছে? বাবা মাকে দায়িত্ব দিয়েছে তুমি সন্তান জন্ম দিবা, যতদিন না পর্যন্ত অ্যাডাল্ট হয় ততদিন পর্যন্ত ওকে সুশিক্ষায় শিক্ষিত করবা, আর ওকে ভরণ পোষণ, লালন পালন, সেফটি দিবা।
ওর বাড়ি ওই করবে, ওর গাড়ি ওই করবে, ওর সম্পদ ওই বানাবে, ওর ক্ষমতা ওই অর্জন করবে, তাহলে ওই মানুষ হবে দক্ষ মানুষ। ওই মানুষ শুধু মানুষ হবে না, ও হবে মানব সম্পদ। কী হবে? আমার MBA-তে আমার মানে থিসিসের টপিকই এটা ছিল, নেসেসিটি অফ কনভার্টিং হিউম্যান রিসোর্সেস টু হিউম্যান ক্যাপিটাল ফর অ্যাটেইনিং দ্য সাস্টেনেবল গ্রোথ ইন বিজনেস ল্যান্ডস্কেপ। এটাই ছিল আমার টপিক, জন্মগত বাই বর্ন মানুষকে মানব সম্পদে রূপান্তর করার প্রয়োজনীয়তা যদি আমরা করতে না পারি, তাহলে ওই ব্যবসা বাণিজ্য যাই বলো, অর্থনীতি, এখানে আমরা কোনোদিনও সাস্টেনেবল গ্রোথ অর্জন করতে পারবো না। তো যাই হোক, এখন এগুলো জানি, কিন্তু এগুলো যখন আমি বলি তখন দেখি তোমাদের মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। কী বলে, এর চেয়ে ওই যে ফেমাস ইউটিউবার আছে প্রেম প্রীতি, জানো ভালোবাসা কাকে বলে? ভাই ভালোবাসা কারে বলে এটা এমনি জানবি, বিয়া কর 2 দিন পরে বুঝে যাবি ভালোবাসা কাকে বলে। এটা জানার জন্য ইউটিউব দেখার দরকার নেই। হ্যাঁ, ওই বাই বর্ণই আল্লাহ মানুষের মধ্যে ভালোবাসা ইনস্টল করে দিস। 1 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে আর 1 বছর বয়সী একটা বা 2 বছর 3 বছর বয়সী একটা বাচ্চা ছেলের একসাথে কইল, দেখো ওরা কেমনে ভালোবাসে একজন আরেকজন। আমি তো দেখছি মাঝে মধ্যেই একজন আরেকজন, যদিও এটা অপবিত্র না, একজন আরেকজনকে আদর করতেছে, জড়ায় ধরতেছে। হ্যাঁ, তো ওইটা আল্লাহ এমনি ইনস্টল করে দিচ্ছে, ওটা জানার দরকার নেই, ওটা শেখার দরকার নেই, ওটা এমনিই পারবা। যখন সময় আসবে তখন এমনিই বুঝবা যে ভালোবাসা কারে কয় আর ভালো কেমনে বাসতে হয়, তাই না? এটার জন্য ইউটিউব দেখার দরকার নেই, এটার জন্য ইন্টারভিউ নেওয়ারও দরকার নেই। যেটা দরকার ওইটা শেখো, ভালো মানুষ হোক, ভালো মানুষ কেমনে হইতে হয় এটা জানা হলো ইম্পর্টেন্ট। দেখো, জাস্ট একটা বলে, এই যে আমরা মুসলিম, আমাদের জন্য কোরআন কেন পড়া উচিত? আচ্ছা তোমরা বলো তো, কোরআন শরীফটা কেমন? এত মোটা না, এত মোটা না কোরআন শরীফ। ধরো 6666টা আয়াত, কম বেশি অনেকে এটা নিয়ে বলে, বাট মানে অ্যাপ্রক্সিমেট সংখ্যাগত 6666টা আয়াত আমাদের কোরআন শরীফে। এই কোরআনটা হচ্ছে কি আমাদের জীবন ব্যবস্থা মুসলিমদের, রাইট? এই কোরআনটা আল্লাহকে একদিনে নাজিল করছে না, প্রায় 23 বছর ধরে একটু একটু করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটা কি করছে? নাজিল করছে আল্লাহ পাক, তাই না? আচ্ছা, আল্লাহ যদি চাইতো একদিনই দিয়ে দিতে পারতো, যেমন মুসা আলাইহিস সালামকে তওরাত দিছে, ঠিক তেমনি এটা চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতে পারতো, কিন্তু দেয়নি। উনি 23 বছরে নাজিল করছে এই মোটা কোরআনটাকে, 6666 আয়াতকে। আচ্ছা বলো তো, সর্বপ্রথম আল্লাহ কোন আয়াতটা নাজিল করছে? যে এত 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 আয়াত, সর্বপ্রথম কোন আয়াতটা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিল, জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলো 5টা আয়াত নিয়ে। প্রথম আয়াতটা কি ছিল? ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, নাকি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। তাই দেখো, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে নামাজ পড়ো। আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের কী কী আদেশ দিয়েছে? নামাজ পড়ো, রোজা রাখো, জাকাত দাও, হজ করো, সদাকা করো, গরিবকে খাবার দাও, এতিমকে ভালোবাসো, অসহায়কে দান করো, তাই না? তারপরে ব্যভিচার থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো। এরকম কত অসংখ্য নির্দেশ আল্লাহ কোরআনে দিছে না? কিন্তু সর্বপ্রথম নির্দেশটা কি দিস? এই যে কোরআনের মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে বা সমগ্র মানব জাতিকে আল্লাহ সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা কি? ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। এই পড়াশোনা করা, জ্ঞান অর্জন করাটা হলো আল্লাহর প্রথম নির্দেশ। এই কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর, সে নর হোক, সে নারী হোক, সবার উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। অথচ দেখো, আমরা এখন পড়াশোনার ধারে সামনেও নেই, আমরা ভালোবাসা শিখি ক্লাসরুমে, আমরা ভালোবাসা শিখি, ভালোবাসা কাকে বল? হ্যাঁ, থাপড়ে এগুলো দাঁত ফলায় দেওয়া উচিত, বেয়াদবগুলো। যাই হোক, এগুলা বারটার দিয়ে ভালো মানুষ হওয়া উচিত। শোনো, তুমি বিলিভ করো বা না করো, কোরআন সত্য, আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এবং শেষ বিচার, দ্য গ্রেট জাজমেন্ট ডেও কিন্তু সত্য। তো আল্লাহ দেখো বলতেছে যে সূরা আসরে, ওয়াল আসরি,
সময়ের কসম, আল্লাহ নিজে কসম করে বলতেছে, ওয়াল আসরি, আমি সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নামের ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধু ওই মানুষগুলা বাদে যারা আল্লাহর উপর ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, আমলে সলিহাত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সর্বদা সব সময় হকের পথে সত্যের পক্ষে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সব সময় ধৈর্য ধারণ করে। তুমি অনেক দরিদ্র, 2 বেলা 3 বেলা 1 বেলা খাবারও জোটে না, হ্যাঁ, তারপরে তুমি কি করতেছো? ধৈর্য ধরতেছো, চেষ্টা করতেছো ভাগ্যকে পরিবর্তন করে। তুমি অনেক ধনী, তোমার টাকা পয়সার গরমে তুমি মানুষরে গনাই ধরো না, হবে না। তুমি অনেক ধনী, কিন্তু তুমি কি করতেছো? তোমার এই ধন সম্পদ ক্ষমতার অপব্যবহার করতেছো না, ধৈর্য ধরতেছো, তাই না? তো এই যে 4টা গুণ, 1 আল্লাহর উপর ঈমান আনা, 2 আমলে সলিহাত, সবসময় সৎ কাজ করা, 3 সবসময় হকের পথে থাকা, সত্যের পক্ষে থাকা, হোক সেটা বাপের বিরুদ্ধে, হোক সেটা নেতার বিরুদ্ধে, হোক সেটা দলের বিরুদ্ধে, সবসময় কি করতে হবে? সত্যের পক্ষে থাকতে হবে। এবং লাস্ট ওয়ান কি? সর্বাবস্থায় ধৈর্য ধরতে হবে। তুমি সফল, ধৈর্য ধারণ করো, শুকরিয়া আদায় করো। তুমি বিফল, ধৈর্য ধারণ করো, তাহাজ্জুদ পড়ে দোয়া করো, আল্লাহ আমাকে সফলতা দাও। তো এই 4টা গুণ যদি তোমার মধ্যে না থাকে, আমার মধ্যে না থাকে, যদি ইমাম সাহেবের মধ্যে না থাকে, যদি পীর সাহেবের মধ্যে না থাকে, যদি ওই যে বাইতুল মুকাররমের মুফতি মুহাদ্দিস বলো আর ওই যে খতিব সাহেব বলো, তার মধ্যে যদি না থাকে, তাদের জন্য আল্লাহ কি বলছে? ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই এদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। শিখায় আমাদের বাবা মাইগুলা? শিখায় না। কি শিখায়? A+ পাইতে হবে, গোল্ডেন পাইতে হবে। হ্যাঁ, এখন নামাজ পড়ে কি পড়ে না, কোরআন পড়ে কি পড়ে না, সত্যবাদিতা শিখে কি শিখে না, এটার ম্যাটার করে না। হোক তুই বাটপার, হোক তুই জোচ্চোর, হোক তুই মানে কি বলে ওইটাকে, দুর্নীতিবাজ, ম্যাটার করে না। সফল হইতে হবে। সফল কি? সফলতা কি? A+। সফলতা কি? BCS। সফলতা কি? ফাইল আটকায় রেখাল কোটি কোটি টাকার পাহাড়। এই সফলতাগুলোকে আল্লাহ চাইরা না দিয়েও মূল্য মানে দেয় না, গুরুত্ব দেয় না। কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই তারাই সফল যারা আখেরাতের দিন কি হবে? আখেরাতের দিন যারা ক্ষমাপ্রাপ্ত হবে, জাহান্নাম থেকে ক্ষমাপ্রাপ্ত হবে, জান্নাতি হবে, তারাই সফল। এই সফলতার চূড়ান্ত সংজ্ঞাটা আল্লাহ দিয়ে দিচ্ছে এইভাবে, যে যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হবে, জান্নাতি হবে, তারাই সফল। এছাড়া বাকি জাত বলো, আমি ডক্টরেট হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি ডক্টর হই, আমি কোটিপতি হই, আমি অনেক কিছু হই, কিন্তু আমি সৎ লোক না, আমি আমলে সলিহাত করি না, আমি হকের পথে থাকি না, হ্যাঁ, আমি ধৈর্যশীল না, আল্লাহর উপর আমার ঈমান নাই, এই সফলতার আল্লাহর কাছে 2 পয়সাও দাম নেই। এবং এইগুলা কিন্তু আমাদের বোঝা উচিত। এই নলেজগুলো না থাকার কারণে আজকে আমরা ইগোটিক হয়ে যাই, যেখানে আল্লাহ নিজে বলছে যে বাবা মার প্রতি উফ শব্দটাও করো না। তোমরা ওই যে বাদশা আলমগীরের ঘটনাটা শুনছো না? সে এত বড় বাদশা, সারা পৃথিবীতে যদি 100 টাকার পণ্য উৎপাদন হইতো, তার 30 বা 33 টাকাই ভারতীয় উপমহাদেশেই হইতো। মানে পুরো পৃথিবীর জিডিপির 1/3 ছিল ওই আমলে ভারতীয় উপমহাদেশ। এবং মোগল সম্রাটদের মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী ছিল বাদশা আলমগীর। এবং সে কখনো কোনো যুদ্ধে পরাজিত হয় না, এর জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল আওরঙ্গজেব। আওরঙ্গজেব মানে রণাঙ্গনে সে কখনোই হারে নাই। এই লোক একদিন দেখে যে তার ছেলে পানি ঢালতেছে আর শিক্ষক পা ধুইতেছে, উজু করতেছে। সে শিক্ষকরে ডেকে পাঠাইছে, আসো, মানে শিক্ষকরে ওই যে পেয়াদা দিয়ে ডেকে পাঠাইছে তার রাজ দরবারে, হ্যাঁ, যে শিক্ষকরে ডেকে আনেন। তো শিক্ষক আসার পর বাদশা আলমগীর বলতেছে যে আপনি সম্ভবত আমার বাচ্চাকে সঠিক শিক্ষা দিচ্ছেন না। তো শিক্ষক তো ভয়ে কাঁপতেছে, কারণ বাদশার ছেলে ভবিষ্যতে কি হবে? বাদশা। আর আমি সেই রাজপুত্রকে দিয়ে কি করাইতেছি? পানি ঢালাইতেছি। তো সে তো ভয়ে অস্থির, আজকে মনে হয় আমার খবর আছে। তো বাদশা আলমগীর বলতেছে যে আমি খুবই কষ্ট পেয়েছি যে আমার
ছেলে আপনার অজুর পানিটা ঢেলে দিতেছে, সে কেন তার নিজের হাত দিয়ে আপনার পাটা ধুয়ে দেয় নাই, এটা দেখে আমি কষ্ট পেয়েছি। সে যদি আপনার পাটা ধুয়ে দিত আমি খুশি হতাম। আপনি আমার বাচ্চাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতেছেন। তো শিক্ষাগুরুর মর্যাদা তোমরা পড়ো, কবিতাটা আমি ছোটবেলায় পড়ছি। কে না পড়ছে? মানো না। শিক্ষকরা একটা ভালো কথা বললে, ভালো উপদেশ দিলে গায়ে আগুন জ্বলে যায়। ভাই কেন জ্বলবে? শিক্ষকের কাছে তো আসছোই তুমি ভালো হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য, তাই না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পড়ছো না? পরীক্ষায় লিখছো না? ক্লাস পাশ করে 1 থেকে 2-তে উঠছো না? তো এই উঠা লাভটা কি যদি এটাকে নাই বুঝো, যদি এটাকে নাই ফলো করো? করি আমরা? করি না। কত সুন্দর সুন্দর কথা শিখছো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। পড়ছো না? বুঝো কথাগুলোর মানে কি? ফলো করো না। তো এই পড়াশোনা দিয়ে হয়টা কি ভাই? A+ চুলাই ফেঁকে মারো, এই কুচুর A+ দিয়ে কিচ্ছু হবে না। বাংলাদেশের সবচেয়ে মেধাবী হলো যারা ওই মেডিকেলে পড়ে, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, এদেরকে ওই ইউরোপ আমেরিকা, আচ্ছা তো এই যে ডক্টর ইঞ্জিনিয়ার যারা এখান থেকে, এরা গেলে এদেরকে আবারও ওই ডিপ্লোমা করতে হয়, আবারও কোর্স করে মনে করো এরপরে এদেরকে অ্যাপয়েন্ট করা হয়। হ্যাঁ, তো মানে আমি কি বলবো আর কি, এই কথাগুলো আমি এই কারণেই বলতেছি ভাই, মানে একটা শিক্ষিত মানুষ সে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত হয় না। এডুকেটেড আর লিটারেট এই দুইটা ওয়ার্ড কিন্তু সেম না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউ আর নট এডুকেটেড, ইউ আর স্কিলড অ্যান্ড ইউ আর লিটারেট। তুমি হচ্ছে একজন দক্ষ অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ, বাট তুমি শিক্ষিত না যদি তোমার মধ্যে ভালো মন্দ বিবেকবোধ কাজ না করে। একজন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি কোনোদিনও কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে? তুমি তাকে অশিক্ষিত বলবা? সে কিন্তু এডুকেটেড বাট নট লিটারেড। সে হলো উম্মি, অক্ষর জ্ঞানহীন, বাট কিন্তু সে শিক্ষিত। আমরা ভাবসাব নেই, আরে আমি অনেক শিক্ষিত, অথচ আচার আচরণ হলো রিক্সাওয়ালার মতো, আচার আচরণ হলো বাস ড্রাইভারের মতো, ওরাও মামা কয় ও মামা কয়। অথচ স্কুল কলেজে পড়ে এডুকেটেড হওয়া যায় না, লিটারেট হওয়া যায়, বাট এডুকেটেড হইতে হয় নম্রতা, ভদ্রতা, সভ্যতা, হ্যাঁ, কালচার, চরিত্র, ব্যক্তিত্ব, বিবেকবোধ, এগুলা দিয়ে। তো এগুলাকে গ্রো করতে হবে, আর নাইলে পড়াশোনা কিছুই হবে না। হ্যাঁ, কি হবে? তুমি এক দুর্নীতিবাজ পুলিশ হবে, মানুষের সেফটি দেওয়া তোমার দায়িত্ব, বাট তুমি মানুষকে জিম্মি করে টাকা কামাবে। তুমি এক দুর্নীতিবাজ হবা, সচিব হওয়া, প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার কথা, অথচ তুমি কি করবা? প্রশাসনকে জিম্মি করে টাকা কামাবা। তুমি এক দুর্নীতিবাজ নেতা হবা, মানুষের অধিকার নিয়ে তোমার কথা বলার কথা, তুমি নিজেই কি করবা? মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করবা। এইগুলা তুমি হবা, এর চেয়ে ভালো কিছু হইতে পারবা না। ওকে, ঠিক আছে, তো আমরা আবার ম্যাথটাকে সলভ করি। কি যেন বলতেছিলাম স্যার? তাহলে আমরা প্রারম্ভিক মূলধন শেষ করলাম, আমরা কি করলাম? সমন্বিত লাভ ক্ষতি হিসাব করলাম। এখন আমরা কি করব বলো তো? সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। ওকে, তো দেখো সমন্বিত মূলধন হিসাব অনেক ছোট, খুবই ছোট। আমি জাস্ট তোমাদেরকে একটু জাস্ট মানে ডিরেক্টলি দেখাই। এই যে আমরা যে সমাপনী মূলধন জানি, সমাপনী মূলধন কত টাকা? 93,000। আর কত? 89,000। আর কত? 68,000, তাই না? এই যে 93, 89, 68,000 টাকা, এই যে আমি জানি সমাপনী মূলধনের পরিমাণ। তো এই সমাপনী মূলধনের মধ্যে কে কে অন্তর্ভুক্ত আছে, ইনক্লুডেড আছে বলো তো? নগদ উত্তোলন। সো আমাকে নতুন করে মূলধন হিসাবে নগদ উত্তোলন আনার দরকার আছে? বলো, আছে না নাই? নাই। আর কে অন্তর্ভুক্ত আছে? বেতন। সো নতুন করে আমার বেতনকে আনার দরকার আছে? নাই। আর কে অন্তর্ভুক্ত আছে? মুনাফার অংশ। সো মুনাফার অংশকে নতুন করে আনার দরকার আছে? নাই। আচ্ছা দেখো, আমরা যখন মূলধন হিসাব করি, মূলধন হিসাবটাকে আমরা স্টার্ট করি, শুরু করি কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধন দিয়ে। ব্যালেন্স বিডি মানে কি?
আমরা প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করি, কিন্তু যখন আমরা সমন্বিত মূলধন হিসাব করব তখন কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করব না। আমরা কি দিয়ে শুরু করব? সমাপনী মূলধন। আমি আবারও বলি, মূলধন হিসাব করার সময় আমরা মূলধন হিসাবটাকে স্টার্ট করি কাকে দিয়ে? প্রারম্ভিক মূলধনকে দিয়ে। কিন্তু যখন আমি সমন্বিত মূলধন হিসাব করব তখন আমি মূলধন হিসাব স্টার্ট করব কাকে দিয়ে? সমাপনী মূলধন দিয়ে। কাকে দিয়ে? বুঝছো নাকি বুঝো নাই? কাকে দিয়ে? তো আমি যদি সমাপনী মূলধন দিয়ে স্টার্ট করি তাহলে সমাপনীর মূলধনের মধ্যে যারা যোগ বিয়োগ আছে তাদেরকে আবারও নতুন করে যোগ বিয়োগ করার দরকার আছে? করলে কি হবে? এক কাজ দুইবার হয়ে যাবে। সো আমি যদি সমাপনী মূলধন দিয়ে স্টার্ট করি তাহলে কিন্তু আমি এই নগদ উত্তোলনটাকে আর কি করব না? অন্তর্ভুক্ত করব না। এই বেতনটাকে আর, এই মুনাফার অংশটাকে আর অন্তর্ভুক্ত করব না। তাহলে করব কাকে বলো? যারা বাদ পড়ে গেছে, যারা অন্তর্ভুক্ত হওয়ার কথা বাট হয় নাই। কে কে? উত্তোলনের সুদ। কে? মূলধনের সুদ। আর কে? ক্ষতির অংশ। তাহলে সমন্বিত মূলধন হিসাব যখন তুমি করবা, সমন্বিত মূলধন হিসাব স্টার্ট করবা কাকে দিয়ে? সমাপনী মূলধন দিয়ে। কাকে দিয়ে? এরপরে কাকে আনবা? মূলধনের সুদকে। কাকে আনবা? মূলধনের সুদকে। এন্ড দেন কাকে আনবা? উত্তোলনের সুদকে। মূলধনের সুদকে এন্ড দেন উত্তোলনের সুদকে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে চলো আমরা করে ফেলি। হ্যাঁ, এই যে দেখো আমি যেভাবে এটা দেখাচ্ছি একদম চোখে আঙুল দিয়ে দিয়ে দেখানো হচ্ছে না। আমি বুঝাচ্ছি দেখে কিন্তু এত টাইম লেগে গেছে। অনেকেই তোমরা যারা ওই যে ইউটিউবে দেখবা আমার ভিডিওটা, ফার্স্টেই দেখো কি টাইম, ও মাই গড 2 ঘন্টা 1.5 ঘন্টা। বাট এখানে তো একই কথা বারবার রিপিট করা হচ্ছে কেন? এইগুলা হচ্ছে সব বেসিক ক্লাস। কি ক্লাস? বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসগুলো তুমি যদি মানে ভালো করে দেখো, নোট করো, এরপরে আমি যখন টেস্ট পেপার সলভ করব, বোর্ড কোয়েশ্চেন সলভ করব, হ্যাঁ, ওয়ান শট ক্লাস নিব, তখন কিন্তু আর এত বড় বড় ইয়ে হবে না। তখন দেখা গেছে 1 ঘন্টার ক্লাসে আমরা 4টা-5টা ম্যাথ সলভ করে ফেলবো, তাই না? তো এই যে সমন্বিত মূলধন হিসাব, সমন্বিত আবন্টন হিসাব, এটা যদি তুমি ভালো করে দেখো, তো এই রিলেটেড বা এই টাইপের 4-5টা ম্যাথ তোমার কি আর করতে প্রবলেম হবে না? আচ্ছা স্যার, ওকে ফাইন। তো চলো আমরা এখানে এখন গ করব। গ হচ্ছে কি বলো? অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। ওকে, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। ওকে, তো আমরা ছক এঁকে ফেলি। আমরা সমান 2 ভাগ করে ফেললাম। 1টা 2টা 3টা টাকার ঘর তারিখ। 1টা 2টা 3টা টাকার ঘর তারিখ। ওকে, ডেবিট। আর এখানে কি আছে স্যার? ক্রেডিট। আচ্ছা, তারিখ, বিবরণ, ওকে, আনু, বানু, আর কি? রানু। তারিখ, বিবরণ, আনু, বানু, আর কি স্যার? রানু। আনু, বানু, রানু। ওকে, 2024 ইং। 2024 ইং। ওকে, আচ্ছা, ডিসেম্বর 31 আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। দেখো আমরা যদিও ব্যালেন্স বিডি লিখবো, স্টার্ট করবো ব্যালেন্স বিডি দিয়ে, বাট এই বিডি মানে কিন্তু প্রারম্ভিক মূলধন না। এই বিডি মানে কি? সমাপনী মূলধন। ওকে, অর্থাৎ এই যে যেই ভুল সমাপনী মূলধন আছে সেটা। ওকে, আচ্ছা, তাহলে আনুর কত বলো তো? 93,000। বানু 89,000। রানু 68,000। হলো স্যার? ওকে ফাইন, এটা আমরা বসালাম। এবার আমরা কি করব? এই যে আবন্টনের তথ্যগুলো এখানে নিয়ে বসাবো। সো আমরা একটা হেডলাইন দেই, সমন্বিত
লাভ লোকসান, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, আবন্টন হিসাব। এখানেও আমরা একটা হেডলাইন দিই, সমন্বিত লাভ লোকসান, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব, সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, আচ্ছা স্যার, ওকে ফাইন। তাহলে আমরা ফার্স্টে আবন্টনের ডেবিটটাকে কোথায় বসাবো বলো তো? মূলধনের ক্রেডিটে। তারিখ কত হবে? ডিসেম্বর 31। তো ডিসেম্বর 31 আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলধনের সুদ আমরা লিখলাম, মূলধনের সুদ। আনুর ঘরে কত বসবে বলো তো? 3250। বানুর ঘরে 3500, রানুর ঘরে 3000। হলো? এবার আমরা আবন্টনের ক্রেডিটগুলোকে ধরে কোথায় বসাবো? মূলধনের ডেবিট। ওকে, ডিসেম্বর 31। ফার্স্টে আমরা কি লিখবো বলো তো? উত্তোলনের সুদ। ফার্স্টে কি লিখবো? উত্তোলনের সুদ। আনু কত? আনু হলো 650। বানু কত? 275। রানু কত? 175। ওকে, উত্তোলনের সুদ আনু 650, বানু 275, রানু কত? 175। হলো? অ্যান্ড দেন আমরা কি বসাবো বলো তো? ডিসেম্বর 31 ক্ষতির অংশ, রাইট? ক্ষতির অংশ। আচ্ছা, ক্ষতির অংশ আনু কত? 4325, তাই না? আচ্ছা, যে 4325। বানু 2883। রানু কত? 1442। 1442। আর কিছু আছে বলো? নো, আর কিছু নেই। আমরা কিন্তু সবাইকে বসিয়ে ফেললাম। ডেবিটের মূলধনগুলো, মূলধনের সুদ ক্রেডিটে বসালাম, ক্রেডিটের উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশকে ডেবিটে বসালাম। আর কিছু বসানোর মতো আছে? নো, আর কিছু নেই। এবার চলো আমরা কাজ শেষ করি। আচ্ছা, আমরা একটু ফাঁকা রেখে দেন দাগটা দিব যেন আমরা ব্যালেন্স শিটটা বসাতে পারি। এখন তোমরাই বলো স্যার, ডেবিট অ্যান্ড ক্রেডিট দুইটার মধ্যে কে বড়? ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিটের যোগফল ক্রেডিটেও বসাবো, ডেবিটেও বসাবো, এবং ব্যালেন্স সিডিটা ডেবিট দিকে বসাবো। আচ্ছা, ফার্স্টে আমরা আনুরটা যদি করি, আনুর 93,000 আছে প্লাস 3250 ইকুয়াল কত হয়? 96,250। ক্লোজ। 96,250 ক্লোজ। এই 96,250 থেকে আমরা মাইনাস করে দিই 4,325 মাইনাস 650, 91,275। কত হয়? 91,275। এটার নাম কি হবে স্যার? ব্যালেন্স সিডি। কি নাম হবে? সিডি, ডিসেম্বর 31। ওকে, আচ্ছা, দেন 89,000 প্লাস 3,500। বানুর মোট যোগফল হলো 92,500। ক্লোজ। এটা আমরা ডেবিটেও বসাবো, 92,500 ক্লোজ। এই 92,500 থেকে মাইনাস করতে হবে 275 মাইনাস 2883। ওকে, 89342 হলো স্যার। অ্যান্ড দেন লাস্ট ওয়ান রানু 68,000 প্লাস 3,000 ইকুয়াল 71,000 টাকা। ক্লোজ। 71,000 টাকাকে আমরা এখানেও বসাবো। অ্যান্ড দেন 71 থেকে মাইনাস করবো 175 মাইনাস 1442। তাহলে হয় 69,383। ওকে, এটা একটু এদিকে চলে গেছে। বাস, শেষ, ডান। ব্যালেন্স সিডি হয়ে গেল। দেখো, এটা কিন্তু সমাপনী মূলধন, রাইট? এইটাও কি সমাপনী মূলধন। তো এটা হলো সমাপনী ভুল মূলধন। এটা কি স্যার? ভুল আর কি, ভুল সমাপনী মূলধন। আর এটা কি সংশোধিত বা সঠিক সমাপনী মূলধন। ওকে স্যার। আচ্ছা, আজকের ম্যাথটা বেশ মানে সত্যি কথা বলতে এই ম্যাথগুলোকে অনেকে ভয় পায়, খুবই ভয় পায়, যে সমন্বিত আবন্টন হিসাব, সমন্বিত মূলধন হিসাব। আর আমার মনে হয় তোমরা যদি পুরো ক্লাসটাকে আবার রিভিউ করো,
আমি যে কথাগুলো বললাম, যে যে জায়গায় আমি ফোকাস করলাম, ইম্পর্টেন্স দিলাম, হ্যাঁ আমি পুরো মানে কনসেপ্টটার জিস্ট তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, যদি এই মানে কনসেপ্টগুলোকে ধারণ করো, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো অ্যান্ড দেন ইনস্ট্রাকশনগুলো ফলো করো, ইনশাল্লাহ এই ম্যাথ বা এই টাইপের যত ম্যাথ আছে সব কিছুই তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে স্যার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।